আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ বহুল কাঙ্ক্ষিত একটা ভিডিও। আসলে এই বহুল কাঙ্ক্ষিত বলার অন্যতম কারণ হলো যে তোমরা সবাই চাচ্ছিলে যে ভাইয়া অন্তরীকরণের উপরে আমাদেরকে ওয়ান শট ক্লাস দিন। তো আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যে প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে স্ট্রংভাবে তুলে ধরার জন্য। স্ট্রংভাবে তোমাদেরকে এমনভাবে তৈরি করবে এইচএসসি 25 ব্যাচ যাতে তুমি এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো মতো একটা পরীক্ষা দিয়ে আসতে পারো। তো এই কথাগুলো চিন্তা করে আমরা আমাদের কিন্তু তোমরা হয়তো বা জানো যে টপ সিকিউ সিরিজ যেখানে আমরা 30+ সিকিউ সলভ করবো, তার পাশাপাশি কিন্তু আমরা কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতেছি। ওইটার পাশাপাশি কিন্তু এই যে দেখো অন্তরীকরণ নিয়ে আসছে। তো অন্তরীকরণে দেখো যে জিনিসটা হয় কি, তোমরা হয়তো বা অনেকেই জানোই না যে অন্তরীকরণে 4 ধরনের প্রশ্ন হয়। 2 ধরনের প্রশ্ন, মানে 4 ধরনের প্রশ্ন বলতে 4টা টাইপ থাকে। 2টা টাইপ থেকে দিয়ে একটা সিকিউ আর 2টা টাইপ দিয়ে আরেকটা সিকিউ, এই 2টা সিকিউ তৈরি হয়ে যায়। তার মানে 2টা সিকিউ একদম নিশ্চিন্তে বলা যায় যে কোন জায়গাগুলো থেকে আসবে। তো আমরা আজকে এটা নিয়ে কথা বলবো আসলে কোন জায়গাগুলো থেকে সিকিউ আসে এবং কোন জিনিসগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে? তো আমি অন্তরীকরণ চ্যাপ্টারটাকে আমি সবসময় 2টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? 2টা ভাগে ভাগ করি। একটা হলো লিমিটের পার্ট, আর একটা হলো লিমিট ছাড়া বাকি সবকিছু। তো লিমিটের পার্ট থেকে তোমার কি হয়, ম্যাক্সিমাম টাইমে কি দেয় আমি বলি তোমাকে, একটু সুন্দর করে ভাইয়ের কথা শুনো। লিমিটের পার্ট থেকে তোমাকে 2টা ক দেয় সবসময়। ক মানে 2+2 4 মার্ক দেওয়ার চেষ্টা করে। আর একটা খ দেয়, মানে এখানে মোটামুটি 8 মার্ক দেয় আর বাকি 12 মার্ক দেওয়ার চেষ্টা করে। এই জায়গাগুলো থাকে যদি 2টা সিকিউ ভালো মতো হয়। তার মানে তোমার এখান থেকে লিমিটে ন্যূনতম 6 মার্ক পাবাই, আর বাকি 14 মার্ক হয় এখান থেকে আবার 8 বা 12 এরকম ভাবে তোমাকে ভাগ হতে পারে। এবার আমরা দেখি আসলে সিকিউ ধরন যে বললাম 2 ধরনের ধরন, এই 2 ধরনের বাইরে তোমাকে খুব বেশি দেখা যায় না। ম্যাক্সিমাম টাইমে এই 2 ধরনের সিকিউই আমরা পরীক্ষায় পেয়ে থাকি। তো এইটা হলো সিকিউ 1, এটা হলো সিকিউ 2। তো সিকিউ 1 2 সবসময় যে এইভাবে থাকবে 90% টাইমে এইভাবে থাকে। অনেক সময় এটা কোল্যাপ করতে পারে যে তোমার ধরো এমনও হইতে পারে যে ধরো ফাংশন অফ এক্স এর অন্তরজ বলে লঘুমান গুরুমান দিয়ে দিচ্ছে, এটা মাঝে মাঝে হয়। কিন্তু তুমি যদি ভাইয়া অন্তরীকরণে এই 4 ধরনের টপিক নিয়ে ভালো মতো স্টাডি করতে পারো, ভাইয়ার এই ক্লাসটা যদি ভালো মতো একটু সময় ব্যয় করে দেখতে পারো, তোমার আশা করি যে ভাইয়া এখানে তো এই 10টা মার্ক আমি এখন এনশিওর করে দিব। আর এই 10 মার্ক তোমরা চাও কিনা একটু জানাবা কমেন্টের মধ্যে। আমি আজকের পার্টটুকুতে আমি এইটা এনশিওর করে দেবো তোমাকে, স্পর্শক এবং লঘুমান গুরুমান পুরোপুরি এটা কমপ্লিট করে দিব। এতে তুমি 10 মার্ক পুরো নিশ্চিন্ত কমন পাবো। আমি কোশ্চেন সলভ থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করিয়ে দিব। আর এইখানের মধ্যে আমি তোমাকে এই পার্টটুকুতে তোমরা ক্লাস চাও কিনা অবশ্যই জানাবা। আর আমাদের কিন্তু টপ সিকিউ সিরিজে কিন্তু এই ক্লাসগুলো হবে, তাই কেউ মিস দিও না। ঠিক আছে? যাই হোক, তাও তোমরা কমেন্টে চাও কিনা একটু কমেন্টে জানাবে। ঠিক, এবার শুনো। প্রথমত কথা হলো যে এই যে লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ, এই জিনিসটা তোমাকে পরীক্ষায় দেয়। লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ 9.2 মেবি তোমরা করতেছিলা। সব সময় খতে এখান থেকে 4 মার্ক থাকেই থাকে একটা খ। আর একটা প্রশ্ন আসে পর্যায়ক্রমিক অন্তরজ। আচ্ছা, পর্যায়ক্রমিক অন্তরজ না অনেকে তোমরা বুঝতে পারো না। ধরো তোমাকে 2বার ডিফারেন্সিয়েশন করে বলে এরকম, ধরো y2 -1 x³ -5 এরকম কিছু। তার মানে এই y2 দিয়ে বোঝায় যে 2বার ডিফারেন্সিয়েশন করতে হয়। আবার y3 দিয়ে বোঝায় যে 3বার ডিফারেন্সিয়েশন। আবার অনেক সময় এরকম দেয় f প্রাইম প্রাইম x প্লাস এইটা এরকম কিছু দিয়ে এইটা সমান সমান এইটা। তার মানে এই প্রাইম 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 x মানে যতগুলা প্রাইম ততবার ডিফারেন্সিয়েশন, এই জিনিসগুলো আসলে বোঝায়। ওকে, তো এই জিনিসগুলোই আসলে বারবার বুঝাতে থাকে আমাদেরকে। তো এই যে 2 বা 3বার ডিফারেন্সিয়েশন করে একটা নির্দিষ্ট জায়গায় মান নিয়ে যাওয়া, এই জিনিসটাকে আমরা বলি পর্যায়ক্রমিক অন্তরজ, মানে বারবার ডিফারেন্সিয়েশন করা। ঠিক আছে? এই টাইপের সিকিউ হয়। আরেকটা সিকিউ হয় আমাদের হলো যে ধরো কোনো একটা বক্ররেখা আছে, ধরো এরকম একটা বক্ররেখা আছে, সেই বক্ররেখার ক্ষেত্রে এই যে ধরো একটা বিন্দু থাকে, এই বিন্দুটার মধ্যে কি হয় বলতো ভাইয়া, এই যে এই বিন্দুটা দিয়ে যদি স্পর্শক যায়, স্পর্শক কিন্তু একটা সরল রেখা থাকে। আমি যখন পড়াবো তখন বলে দিব সবকিছু। তখন বলে যে এই স্পর্শক অথবা অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, অথবা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো ওই বিন্দুতে। আবার অনেক সময় ঘতে সবসময় দেয় যে এখানের মধ্যে নিচে আরেকটা ধরো ফাংশন অফ আরেকটা এক্স দেয়, আরেকটা দিয়ে জি অফ এক্স। তো বলে যে জি অফ এক্স এর তোমার হলো যে এই ফাংশনটা লঘুমান এবং গুরুমান থাকলে নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে পরীক্ষায় দিয়ে
দিয়ে থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে। তো আমরা একটু দেখি আসলে কি এই ধরনের সিকিউ হয় কিনা। তোমাকে জাস্ট আমি একটু দেখাই। এখানের মধ্যে দেখো এই যে কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা শুধু আমি জাস্ট তোমাকে ডেমো দেখানোর জন্য নিছি। দেখো খ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকের আলোকে মূল নিয়মে, দেখো মূল নিয়মে বলতে গেলে কিন্তু ওইটাই বুঝাচ্ছে, বুঝতে পারছো? মূল নিয়ম বলতে গেলে লিমিটের সাহায্যে কিন্তু তোমাকে করা লাগবে। মূল নিয়মে ফাংশন অফ এক্সটা কি আছে, লন এক্স, এই লন এক্স কে তোমাকে অন্তরজ নির্ণয় করতে, ঠিক আছে। দেখো ওই খরে কথা বলছি। গতে দেখো এই যে দেখো ডি স্কোয়ার জেড ডি এক্স স্কোয়ার, এগুলা কিন্তু কি বোঝায় জানো? এটা দিয়ে বোঝায় যে দুইবার ডিফারেন্সিয়েশন, দুইবার তুমি অন্তরকরণ করো, ঠিক আছে। তো বলতেছে যে এটার সাথে এটা গুণ করে, তার সাথে এটা যোগ করে মাইনাস প্লাস এম স্কোয়ার জেড ইকুয়াল টু 0, দেখছো? মানে বললাম না, এরকম জিনিসগুলা দিয়ে বলে যে 0 প্রমাণ করতে। এরপরে দেখো এইখানে আসে, দেখো হতে কি বলতেছে, উদ্দীপকের আলোকে, ওই যে সেম টাইপের প্রশ্ন। দেখো লন এক্স খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, লন এক্স আমি জাস্ট তোমাকে এমন কয়েকটা জিনিস করাই দিব যেগুলোই তোমার মূল নিয়মের পরীক্ষায় এই 4-5টা করলে মূল নিয়ম থেকে সব চলে আসবে। মানে এই যে লন এক্স, তারপর আরো কয়েকটা আমি দেখাই দিব, এগুলাই তোমার পরীক্ষা আসবে খতে, বুঝতে পারছো? এই 4টা ম্যাথ করাই দিলে হয়ে যায়, এতে 4 মার্ক নিশ্চিত হয়ে যায়। ফাংশন অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। তো এইটা আজকে করাবো না, যদি তোমরা চাও সেই ক্ষেত্রে আলাদা হিসাব। তবে আমাদের কিন্তু টপ 30 সিকিউ সিরিজের মধ্যে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু হবে, মিস দিও না। এই যে এই হলো, মানে একই প্রশ্ন মনে ডাবল বার আসছে, হ্যাঁ একই প্রশ্ন ডাবল বার আসছে। এবার দেখো খতে কি বলছে, মূল নিয়ম এক্স এর সাপেক্ষে দেখো ই এক্স এর এফ অফ এম এক্স এর অন্তরজ নির্ণয় করতে। আবার দেখো এই যে এই জিনিসটা দেখো y2 দিয়ে বোঝায় যে দুইবার ডিফারেন্সিয়েশন, কয়বার? দুইবার ডিফারেন্সিয়েশন। y1 দিয়ে বোঝায় কি, একবার ডিফারেন্সিয়েশন, কয়বার? একবার ডিফারেন্সিয়েশন। তার মানে বুঝতেই পারতেছো ওই যে যেই কথা বলছিলাম কি, মূল নিয়মে আর ডিফারেন্সিয়েশন 2-3 বার করে একটা মান আনতে বলে, ঠিক আছে। এরপরে দেখো এইখানে দেখো খতে দেখো কি বলতেছে, এরকম অনেক প্রশ্ন আছে, আমি জাস্ট কিছু নমুনা নিলাম তোমার জন্য। দৃশ্যকল্প 1-এ y ইকুয়াল টু ফাংশন অফ এক্স মানে হলো এইটাও যদি হয় বক্ররেখার এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। মানে দুইটা জিনিসে জানতে চাইছে, স্পর্শকও চাইছে, অবিলম্বের সমীকরণও জানতে চাইছে। ভয় নেই, অনেক সহজ। দৃশ্যকল্প 2 হতে ফাংশনটি গুরুমান লঘুমান নির্ণয় করো। দৃশ্যকল্প 2 কোনটা? এটা থেকে ফাংশনের লঘুমান গুরুমান নির্ণয় করতে করাই দিব, ঠিক আছে। এই ম্যাথগুলো করাই দিব আজকে, এই সেকেন্ড পার্ট নিয়ে আজকের ক্লাসটা। খ নাম্বারটা দেখো, এই যে এখানে বক্ররেখার এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, ফাংশনটির লঘু ও গুরুমান নির্ণয় করো। তো আমি যে কথাই আসলে বলতেছিলাম আর কি তোমাদের জন্য, সেটা কি, সেটা হলো যে তোমাদেরকে আমি বললাম যে দুই ধরনের সিকিউ হবে। তো কোনটা সিকিউ বললাম, তো এই যে একটা সিকিউ 1, এই একটা সিকিউ 2। তো আজকে আমি সিকিউ 2টা করাবো। তবে তোমরা যারা টপ 30 সিকিউ আমাদের সিরিজের এই যে দেখো ম্যাথ পার্টটাতে যাদের ম্যাথের ভয় আছে, তোমরা এখানে যুক্ত হয়ে গেলে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারকে এরকম কমপ্যাক্ট ভাবে আমরা শেষ করে দিব। যেমন অন্তরীকরণে এই যে দেখো দুইটা জিনিস লাগতেছে, তো আজকে তো একটা জিনিস কভার করেই দিচ্ছি। যারা এখানে থাকবে তারা তো ওইটা পেয়ে যাবে। আর যদি তোমাদের যদি এইটাতে তোমরা যদি চাও কমেন্টে জানাবা, যদি তোমরা ক্লাসগুলো চাও, ঠিক আছে। আর হলো যে এই দেখো এখানের মধ্যে আমরা কিন্তু 30+ সিকিউ সব মিলিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে আমরা তারপর 8টার উপর আমরা রেকর্ডেড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। এই যে এইভাবে এগুলো সব গুছিয়ে দিয়ে সব কিছু। তারপর যে 100% এইগুলো কিন্তু 100% বোর্ডে টাইপে কিন্তু কমন আসবে, এগুলোই ঘুরে ফিরে আসে বারবার। এবং এটা কোর্স ফি আমরা ন্যূনতম 299 টাকা ধরছি, এবং এটার জন্য যোগাযোগ করতে পারো এইটাতে। ঠিক সেম ভাবে ফিজিক্সেরটা, এটা ভুলে এখানে কেমিস্ট্রি লেখা চলে আসছে, তো এই জন্য এডিট করা লাগছে ফিজিক্সেরটা। তো একই নিয়মে তোমরা যারা ভর্তি হতে চাও এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, ভর্তি বিস্তারিত বলে দিবে। চলো আমরা মেইন পড়াশোনায় চলে যাই। তো আজকের পড়াশোনা আমার হলো সিকিউ 2, মানে 2 নাম্বারটা। সেই 2 নাম্বারের প্রথম পার্টটুকুতে কি ছিল, প্রথম পার্টটুকুতে আমি একটু বলি তোমাকে, সেটা কি ছিল, সেটা হলো যে এই যে এখানে কি মধ্যে কি ছিল, অবিলম্বে। দেখো এখানের মধ্যে কি ছিল, জাস্ট এইখানটাই দেখো স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। তার মানে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণটা আগে আমাকে জানা লাগবে স্পর্শকটা কি। ধরো ভাইয়া এই হলো একটা বক্ররেখা, ঠিক আছে, এই হলো একটা বক্ররেখা। বক্ররেখার এই বিন্দুতে তুমি কি বের করলে, একটা রেখা অঙ্কন করলো ওই বিন্দুতে। এখন দেখো এই স্পর্শক যেটা পাইছো, এই স্পর্শকটা কি একটু দেখো, স্পর্শক একটু দেখো ভাইয়া, এই স্পর্শক মনোযোগ দিয়ে দেখো, তাহলে সব কভার হয়ে যাবে। স্পর্শক মনে রাখবা যে এই স্পর্শক হলো একটা সরল রেখা। কি ভাইয়া, ইনফরমেশনগুলো লেখো, স্পর্শক একটি সরল রেখা। এখন তোমরা কি কেউ বলতে পারবা যে সরলরেখার ইকুয়েশন কি থাকে? সরলরেখার আদর্শ ইকুয়েশন হলো ax + by + c = হলো 0, ঠিক আছে। তো স্পর্শক কি, স্পর্শক হলো একটি সরলরেখা। ওকে ডান, খুব ভালো কথা, যারা বুঝতে পারছো খুব ভালো কথা। একটা মিনিট,
ওকে, তো এখন দেখো ভাইয়া সেকেন্ড যে পয়েন্টটা লেখো, এবার দেখো ভাইয়া এই যে স্পর্শকটার ধরো একটা বিন্দু দেওয়া আছে x1, y1, তুমি আমাকে বলো ভাইয়া, আর এটা ঢাল তুমি জানো m, ঠিক আছে, ঢাল জানো m, তুমি একটা বিন্দু জানো, তুমি দেখো তুমি একটা বিন্দু জানো একটা সরলরেখার জন্য, আবার একটা ঢাল জানো, তাহলে ঢালও জানো বিন্দু জানো, তাহলে এক বিন্দুগামী সরলরেখার ইকুয়েশনটা কি ছিল বলো তো ভাইয়া? সরলরেখার সমীকরণটা কি ছিল? সরলরেখার সমীকরণ সেটা কি ছিল বলো তো? সরলরেখার সমীকরণটা ছিল y minus y1 y minus y1 m into x minus x1, তাই কি না? হ্যাঁ তাই। এটা কি আমার কি সেই কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। তো এখন m এর মানটা আমরা কিভাবে বের করব? m এর মানটা বের করাটা হলো আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং, তাই না? এখন কিভাবে বের করব তোমাদেরকে বলি। ধরো এই যে বক্ররেখাটার এইটার তো একটা আমাদেরকে কি দেওয়া থাকবে, একটা ইকুয়েশন দেওয়া থাকবে অবশ্যই। তো সেইটার মধ্যে তোমাকে কি বলা থাকে? dy বাই dx। ধরো এই যে dy বাই dx একবার ডিফারেন্সিয়েশন করা, এটা মানে একটা ঢাল নির্দেশ করে। কি নির্দেশ করে? একটা ঢাল নির্দেশ করে। তুমি যদি এই বিন্দুটা কোন বিন্দু দিয়ে গেছে সেই বিন্দুটা বসাই দাও, তাহলে তুমি কিন্তু ঢালের মান পেয়ে যাবা। বুঝতে পারছো? তার মানে আমরা যখন একবার ডিফারেন্সিয়েশন করব, সেই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি কি পেয়ে যাব? আমরা ঢালের মান পেয়ে যাব। এখন তোমাদেরকে ডিফারেন্সিয়েশনের জন্য কিছু জিনিস জানা লাগবে, যে ধরো ddx অফ sin x মানে cos x, ddx অফ cos x মানে sin x, a মাইনাস sin x, এই জিনিসগুলো তোমাকে একটু জানা লাগবে। এখন কি কি জানা লাগবে আমি তোমাকে জাস্ট একটু বলবো, যে তুমি জাস্ট তোমাদের হাতে যেই কোনো বই থাকলে জাস্ট একটু সূত্রগুলো একবার দেখিয়ে দিবা, যে ddx অফ x টু দি পাওয়ার n কত, ddx অফ sin x কি, ddx অফ cos x কি, ddx অফ tan x কি। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি তুমি জেনে থাকো, তাহলে ইজিলি এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবা, কোনো ভয় নাই, ঠিক আছে? এখন এই জিনিসগুলো জাস্ট এইটুকু জেনে নিতে হবে, জাস্ট এইটুকু একটু জেনে নিতে হবে। ওকে, তাও তোমাদের কথা বিবেচনা করে আমি কয়েকটা জিনিস একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, সেগুলো কি কি একটু দেখো, একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা। এই কয়েকটা জিনিস একটু মনে রাখলেই হবে, যে সূত্রগুলা এক নজর একটু দেখে নাও, যে সূত্রগুলা ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু হলো n x n মাইনাস 1 ddx অফ, একটু লিখে নাও কাজে দিও, ঠিক আছে? ddx অফ এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স, এগুলো লেখার আগে ই টু দি পাওয়ার এক্স সমান সমান লেখো ই টু দি পাওয়ার এক্স, তারপর হলো ddx অফ তুমি লেখো যে এ এক্স সমান সমান হলো এ, তারপর লেখো যে ddx অফ জাস্ট, এখন তোমাকে জাস্ট এই সূত্রগুলো তুমি যে কোনো জায়গা থেকে ইয়া করলেই পেয়ে যাবা, ঠিক আছে? ddx অফ ln x সমান সমান হলো 1/x। এই যে ln x মানে 1/x, এগুলাই কিন্তু আমরা মূল নিয়ম অন্তরজ করে বের করি, বুঝতে পারছো? এরপরে দেখো ddx অফ sin x ইকুয়াল টু কি হবে? cos x। তারপরে কি হবে? ddx অফ cos x ইকুয়াল টু কি হবে? মাইনাস sin x। তারপরে দেখো এগুলো একটু লাগবে, বুঝতে পারছো? এগুলো আমাদের এখন কাজে লাগবে। ddx অফ tan x ইকুয়াল টু হলো কি? sec স্কয়ার x। তারপরে দেখো ddx অফ sec x ইকুয়াল টু কি হবে? sec x ইনটু tan x। তারপরে দেখো ddx অফ cosec x ইকুয়াল টু কি হবে? ddx অফ cot x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? cot x কি হবে? মাইনাস cosec স্কয়ার x। আর এখানে কি হবে? ddx অফ cosec x মাইনাস cosec x ইনটু cot x। তো এই জিনিসগুলো না আসলে একটু মনে রাখলে হয়। ddx অফ কি বলো তো ভাইয়া? রুট ওভার x। এই স্লাইডে আমি সবগুলো সূত্রই লিখে দিচ্ছি। 1/2 রুট ওভার x। ddx অফ কি বলো তো ভাইয়া? সাইন ইনভার্স x। সাইন ইনভার্স x কি হবে? 1/√1 মাইনাস x স্কয়ার। ddx অফ cos ইনভার্স x। cos ইনভার্স x টা কি হবে? মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার। আর দেখো ddx অফ tan ইনভার্স x। tan ইনভার্স x টা কি হবে? 1/1 প্লাস x স্কয়ার। এই তো, এই জাস্ট এই স্লাইডে যে কয়টা আছে এই কয়টা সূত্র মনে রাখলেই হবে, ঠিক আছে? এই কয়টা সূত্র মনে রাখলেই হবে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি যে এরপরে আমাদের এখান থেকে কি কি জিনিস। দেখো তার মানে এইখানে আমরা ছিলাম, তার মানে এখান থেকে তুমি দেখো, তুমি জাস্ট কি কি মনে রাখবা। দেখো তোমাকে জাস্ট একটু তোমাকে সমীকরণটা বের করার জন্য ঢালের মানটা বের করা লাগবে। কিভাবে? একবার জাস্ট ডিফারেন্সিয়েশন করবা dy বাই dx, আমি দেখাই দিব, এখন একটা ম্যাথে করাবো, তখন তোমরা বুঝতে পারবা ভালো মতো। সেইখানে তোমরা এখানে কিসের, তখন তোমরা কি m এর মানটা পেয়ে যাবো। আমরা এখান থেকে m এর মানটা পেয়ে যাবো এই বিন্দুর জন্য। m এর মানটা পেয়ে গেলে সেটা বসাই দিলে আমার কাজ শেষ। আর x1 y1 এর মান তো আমরা জানি, তাই না? এই বিন্দুটা দেওয়া থাকবে।
এখন তোমাকে যদি বলে যে স্পর্শকের সমীকরণ তো তুমি বের করলা, যদি বলা হয় অবিলম্বের সমীকরণ এইটা, তখন কি বলো তো ভাই? অবিলম্ব কি? এই রেখাটার উপর লম্ব না? দেখো তো এই রেখাটার উপর এটা কি লম্ব না? তাহলে লম্ব হলে তুমি বলো ভাইয়া, তুমি তো জানো যে একটা রেখা আর একটা রেখার উপর যখন পরস্পর লম্ব হয় তখন তাদের ঢালদর গুণফলের মান কত হয় বলো তো ভাইয়া? -1। কত হয়? -1। এখন তুমি আসলে দেখো তোমার দরকার কি? অবিলম্বের সমীকরণ। তাহলে m2 ধরো m1 এর মান কি? এই রেখাটার ঢাল, এই রেখাটার ঢাল কোনটা? m1। তাহলে m2 কি হবে বলো তো ভাইয়া? -1/m2। জাস্ট তুমি ঢালের মানটা কি হয়ে যাবে? m1 হবে, -1/m1 হবে। মানে যেটা জানবা তার উল্টা করে জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ধরো তুমি কোন একটা রেখার ঢাল জানো 2, তোমাকে বলা হলো যে তার অবিলম্বের রেখার ঢালের মান কত, তখন তুমি কি বলবা বলো তো ভাইয়া? -1/2। যদি বলতো -2 তাহলে বলতো হাফ, মানে উল্টা হয়ে যায় চিহ্ন আর মানটা উল্টা হয়ে যায়। এটা হলো কি? ঢালের মান। তাহলে অবিলম্বের সমীকরণটা কি হবে তখন? অবিলম্বের সমীকরণ হবে y - y1, m এর জায়গায় বসবে -1/m, ঠিক আছে, ইন্টু x - x1। এইটাই হলো আমার কিসের সমীকরণ? আমার অবিলম্বের সমীকরণ। তো তোমরা আরেকটু ভালো মতো ক্লিয়ার হবা কোথায় গেলে? যখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবো। চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত আগে এটাতে এই টপিকটা থেকে আগে একটু ম্যাথ প্র্যাকটিস করে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাহলে আমি তোমাকেও বোঝাতে ভালো মতো পারবো, ঠিক আছে? চলো, ওকে ওকে, লেটস স্টার্ট নাও। ওকে ওকে ওকে, এখানে আসো, এখানের মধ্যে দেখো গতে কি চাচ্ছে? গতে চাচ্ছে যে তোমাকে দৃশ্যকল্প 1টা কি আছে? f(x)টা কি আছে বলো তো ভাইয়া? 3x² প্লাস 2x প্লাস কে আছে? 7 আছে। তো দৃশ্যকল্প এই যে f(x) বক্ররেখার এই বিন্দুতে বলতেছে কত? 2,23 বিন্দুতে, ঠিক আছে? খুব ভালো কথা, স্পর্শকের সমীকরণ। তো আগে তো আমার ঢাল লাগবে, ঢালের জন্য আমি আগে একবার ডিফারেন্সিয়েশন করি। dy/dx কি হবে বলো তো ভাইয়া? এইখানে ডিফারেন্সিয়েশন করলে এই যে দেখো নিয়মটা কি? 3 আর এটার পাওয়ারটা সামনে চলে আসবে আর x এর পাওয়ার 1 কমবে, ঠিক আছে? আর এখানে 2 আর x এর ডিফারেন্সিয়েশনের জন্য 1 আর 7 তো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন অলওয়েজ হয় 0। তার মানে এখানে হচ্ছে কত? 6x + 6। এখন বিন্দুটা কত বলছে দেখো, এখানে একটা বিন্দু বলছে, সেটা কোন বিন্দু? 2,23 বিন্দু, 2,23 জাস্ট এটা এখন বসাই দাও। 2টা কোথায় বসাবে বলো তো? x এর জায়গায়। 6 × 2 + 6 মানে কত বলো তো ভাইয়া? 18। তার মানে এখানে ঢালের মান পেয়ে গেছো কত? 18 পেয়ে গেছো। এখন তোমার দেখো তোমার স্পর্শকের সমীকরণটা কি হবে? সব সময় মনে রাখবা যে স্পর্শকের সমীকরণটা কি হবে? y - y1 বিন্দুটা কি? বিন্দুটা y1 এ কি আছে? 23। mটা কত আছে বলো তো ভাইয়া? 18। x - x1টা কত আছে বলো তো ভাইয়া? 2। তার মানে কি আসতেছে? y - 23 18x - 36। আর এটা করলে তুমি কি পাচ্ছ? একটু দেখো জাস্ট একটা মিনিট, হ্যাং করছে আসলে, অনেকগুলো ক্লাস নিচ্ছি তো তোমাদের। ওকে, একটা মিনিট, কাজ করতেছে না পুরো স্ক্রিনটা। ওকে, আমরা আসলে যেখানে ছিলাম আর কি। তো দেখো এটাকে আশা করি ক্যালকুলেশন করলে যেটা হবে কি, সেটা হবে যে 18x - y আর এখানে 23 গেলে -30 = 0। এই তো 18x x, এই তো এই হলো আমার কি, এই হলো আমার কাঙ্ক্ষিত হলো কি বলতো ভাইয়া? এই যে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তার মানে এটা কিসের সমীকরণ পাইছি? স্পর্শকের। এখন আমাকে তো আসলে স্পর্শক শুধু চায় নাই, আমাকে তো কি চাইছে দেখো, আমাকে চাইছে কি? অবিলম্বের সমীকরণও চাইছে। তাহলে আমি একটু অবিলম্বের সমীকরণও বের করি, দেখি এখান থেকে বের করি অবিলম্বের সমীকরণ। আচ্ছা তুমি আমাকে বলো, আমি জাস্ট একটু আগে কি বললাম যে অবিলম্বের সমীকরণটা কি হবে? জাস্ট তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্পর্শকের সমীকরণে দেখো, এই সুন্দর করে এটা লিখে নাও, স্পর্শকের সমীকরণ সেটা কি হবে? সেইটা হবে তোমার y - y1 m × x - x1। এটা হলো কি? এটা হলো স্পর্শকের সমীকরণ।
আর এইখানে আসো, অবিলম্বে সমীকরণ হবে কি, অবিলম্বে সমীকরণ হবে জাস্ট তুমি একটা কাজ করবা, y মাইনাস ওয়াই ওয়ান, এম এর জায়গায় কি বসবা, মাইনাস ওয়ান বাই এম এক্স মাইনাস এক্স ওয়ান। বুঝতে পারছো? জাস্ট এইটুকু। তাহলে এখানে আসো ভাইয়া, এখানে ঢাল কত ছিল, 18 ঢাল ছিল। তাহলে অবিলম্বের সমীকরণে জাস্ট এটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া, অবিলম্বের সমীকরণ হবে, অবিলম্বের সমীকরণ জাস্ট সংক্ষেপে লিখলাম y মাইনাস ওয়াই ওয়ানটা কত, ওয়াই ওয়ানটা হলো মাইনাস 20, দেখো 23, 18 এর জায়গায় হবে মাইনাস ওয়ান বাই 18 আর এক্স মাইনাস 2। দেখো এইটুকু তো করলেই কাহিনী খেল খতম হয়ে যায়। তাহলে কি হয়ে যায় দেখো, এখান থেকে কি হয়, 18y মাইনাস 23 গুণন 80 ক্যালকুলেশন করলে হবে, আর এখান থেকে থাকতেছে মাইনাস এক্স প্লাস 2। জাস্ট এক সাইডে নিয়ে আসলে এক্স প্লাস 18y, আর এখান থেকে ক্যালকুলেশন করলে যা থাকে, 23-এর সাথে 18 গুণ করলে কত হবে, 23-এর সাথে 18 গুণ করলে এখানে মেবি তোমার হলো যে 460। আর জাস্ট ক্যালকুলেটরটা একটু ক্লিক করলেই হবে আমাদের, আমরা ক্যালকুলেটরটা ধরলেই হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেটর একটু ধরি তাহলেই দেখি কত আসে। ওকে, আসতেছে কত, মাইনাস 324, মাইনাস 324। ঠিক আছে, এই হলো আমাদের ম্যাথ, এই হলো আমাদের ম্যাথ। হ্যাঁ ঠিক আছে না, এই আমরা মনে হয় একটু ভুল করছি, আমরা মনে হয় একটু ভুল করছি, তাই না? এই জায়গাটা একটু ভুল করছি। দেখো এটা আসলে 2 বের হয়েছে, আমরা বসাইছি 6, আর এটা আসলে 2, 6 দুগুণে 12 আর 2 কত, 14। এখানে হবে কি, এখানে 14 14x, আর এখানে হবে 28। জাস্ট এইটুকু ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে ক্যালকুলেশনে কোথায় ভুল হয়েছে। y মাইনাস 23 আর 14x আর মাইনাস হলো কি 28। তো এটাকে এক সাইডে নিয়ে আসলে কি হবে, 14x মাইনাস ওয়াই, আর 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 ওই পাশে চলে গেলে মাইনাস 5 ইকুয়াল টু 0, এরকম। তো এখানেও সেম মাইনাস 14 হবে, এটা মাইনাস 14 হবে। ঠিক আছে, আশা করি এইটুকু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই হলো একটা ম্যাথ। আরেকটা ম্যাথ দেখাই তোমাদেরকে, সেটা হলো কি একই টাইপের। হ্যাঁ, এই যে এইখানে আসো, এইখানের গতে আসো। এটার গ তোমাকে কি বলছে, বক্ররেখার এই যে 3,2 বিন্দুতে। ঠিক আছে, এই ম্যাথটা এখন একটু আমি তোমাকে দেখাই, এই ম্যাথটা আমি একটু তোমাকে এখন একটু দেখাই। ঠিক আছে, তাহলে দেখবা তুমি মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সবই কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখো এখানে কি বলছে যে এইখানে এফ অফ এইটা কি আছে বলতো ভাইয়া, ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 20। ঠিক আছে, এটার ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশনটা কি হবে দেখো তো, 20। এটার ডিফারেন্সিয়েশন হবে, এটা সমান বলতেছে 0, তাহলে এটার ডিফারেন্সিয়েশন হবে dy বাই dx। এটা ডিফারেন্সিয়েশন এইভাবে দেখো, এটাকে সরি দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 2y। দেখো এখানে কি আছে মাইনাস, এটাকে করলে -4 আসবে, -4 আসবে। আর তুমি দেখো ভাইয়া এইখানে জাস্ট তোমাকে এটা জাস্ট নর্মাল একটা ডিফারেন্সিয়েশন, কিন্তু তোমরা এখানে অনেকেই ভুল করো। কি ভুল করো আমি একটু বলি তোমাদেরকে, তোমরা এখানে সেম ভুলটা করো। দেখো তোমরা কি করো, এই যে দেখো ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, দেখো আমরা এখানে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা জানো, এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, তুমি দেখো এক জাতীয় জিনিসগুলো কই কই আছে, এই যে দেখো -4x, এই -4x কে ডিফারেন্সিয়েট করলে আসতেছে -4, আর এই 20 কে ডিফারেন্সিয়েট করলে আসতেছে কত, ধ্রুবক মানে 0। আর ওয়াই স্কোয়ার মানে এটার ডিফারেন্সিয়েশন দেখো তো এক্স এর সাপেক্ষে 2y, তো এটা সহগ আকারে ধরো বাইর করে নিলা, কিন্তু তুমি দেখো এইখানের মধ্যে dy বাই dx, আর এইখানে দেখো 6 বের করার পরও dy বাই dx আসতেছে। তাহলে এখান থেকে কি থাকতেছে দেখো, এখান থেকে তোমার থাকতেছে কি, এখান থেকে তুমি যদি এখানে 2 আছে, দেখো সবগুলোর সামনে 2 আছে, তাহলে 2টা যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকতেছে, y ইন্টু dy বাই dx মাইনাস 2 মাইনাস 3 ইন্টু dy বাই dx ইকুয়াল টু হলো 0। তাহলে এখান থেকে তুমি দেখো dy বাই dxটা যদি কমন নাও, dy বাই dx কমন নিলে y মাইনাস 3 ইকুয়াল টু হবে 2। তাহলে দেখো dy বাই dx ইকুয়াল টু কি হবে, 2 বাই y মাইনাস 3। ওকে, এই যে দেখো, তাহলে এইখানের মধ্যে জাস্ট তোমাকে কি বিন্দু বলছে দেখো, 3,2 বিন্দু বলছে। জাস্ট 3,2 বিন্দুটা ইনপুট দাও, তাহলে কি আসতেছে দেখো, 2 মাইনাস 3 মানে আসতেছে কত, 2 বাই -1 মানে আসতেছে -2। তার মানে তুমি ঢালের মান পেয়ে গেছো কত, -2। এবার বলো তো স্পর্শকের সমীকরণটা করা কি আর কোনো আমাদের জন্য বিষয়, কোনো বিষয় বলো তো? স্পর্শকের সমীকরণ, এই স্পর্শকের সমীকরণটা কি হবে বলো তো, আর অবিলম্বের সমীকরণ, দেখো দুইটা জিনিস আমি করাই দিচ্ছি, এবং অবিলম্বের সমীকরণ জাস্ট সহজ হিসাব, কোনো কথাবার্তা নাই। ঠিক আছে, স্পর্শকের সমীকরণটা কি হবে, জাস্ট স্পর্শকের সমীকরণটা হবে y মাইনাস ওয়াই ওয়ান। ওয়াই ওয়ানটা কি আছে বলো তো ভাইয়া, ওয়াই ওয়ানটা আছে কে, ওয়াই ওয়ানটা আছে 2
টু আর এম এর মানটা কত আছে -2 এক্স মাইনাস x1, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলে যা হবে দেখো, এটাকে ক্যালকুলেশন করলে হবে কি 2x প্লাস ওয়াই, আর এখান থেকে আসতেছে কত +6 কে এই পাশে নিয়ে আসলে -8, দেখো ইকুয়াল টু 0, এরকম একটা মান আসবে। আর অবিলম্বের সমীকরণটা কি হবে দেখো, y -2 এগুলো সব সেম থাকবে, এটা কি হয়ে যাবে উল্টা হয়ে যাবে। মনে আছে আমি যে বলছিলাম যে m এর পরিবর্তে কি হবে -1/m হবে, তাহলে m যদি -2 হয় মাইনাস হয়ে যায় প্লাস, মানে হয়ে যায় হাফ হবে, ঠিক আছে, x -3। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে এখান থেকে আসবে দেখো 2y -4, আর এখান থেকে আসবে x -3, তার মানে এখান থেকে কি কি আসতেছে দেখো, দেখো x -2y + 1 = 0, এই যে এটা আসতেছে, ঠিক আছে। এই হলো সেই দুইটা, একটা হলো স্পর্শকের সমীকরণ, একটা হলো অবিলম্বের সমীকরণ। জাস্ট এইটুকু করলেই হবে, ঠিক আছে, এইটুকু জাস্ট করলেই হবে, এইটুকু জাস্ট করলেই হবে, ঠিক আছে, এইটুকু জাস্ট করলেই হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। এবার আমরা চলে যাব, দেখো আমাদের স্পর্শকটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে এখান থেকে জাস্ট দেখো এইটুকু শিখে আমি 3 মার্ক কমন পেয়ে, সরি 4 মার্ক আমি কমন পেয়ে যাচ্ছি। এবার আমরা যাব লঘুমান এবং গুরুমান, যেটাকে অনেক সময় আমরা কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হিসেবে অনেকে চিনে থাকি, ঠিক না? তো লঘুমান এবং গুরুমান, ঠিক আছে, লঘুমান এবং গুরুমান বা অনেকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হিসেবে চিনে থাকে, ঠিক আছে। এখন লঘুমান ও গুরুমান বের করার জন্য জাস্ট একটু মনে রাখবা যে এই জিনিসটা বের করা কখন সম্ভব জানো, যখন এটার প্রথমবারের অন্তরজ বা এটার ঢালের মান 0 হয়, মানে ঢালের মান মানে প্রথমবারে অন্তরজটা, মানে একবার যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা dy/dx যখন 0 হবে তখনই তুমি কি হবে বলো তো ভাইয়া, তুমি লঘুমান বা গুরুমান পাবা। তো যে কোনো একটা কোশ্চেন নিয়ে আমরা যখন ম্যাথ সলভ করব তাহলে আমাদের জন্য করতে সুবিধা হবে। তো তার জন্য আমরা কার হেল্প নিব জানো, তার জন্য আমরা হেল্প নিব এই প্রশ্নটার, এই যে লাস্ট কোশ্চেনটা কি দেখছো দেখো তো একটু, আমরা জাস্ট একটা কোশ্চেন নিয়ে এটা করব। দেখো g টা কি আছে, x³ - 6x² কি আছে দেখো, আমি একটু লিখি, x³ - 6x² আর প্লাস 9x, x³ - 6x² প্লাস 9x প্লাস কি আছে দেখো, x³ - 6x² প্লাস 9x, তারপরে কি আছে +1 ইকুয়াল টু 0, ঠিক আছে, +1 ইকুয়াল টু 0, এই হলো সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন, ঠিক আছে। এখন এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন থেকে আমাকে বলতেছে যে ধরো লঘুমান বা গুরুমান বের করার জন্য, ঠিক আছে। এখান থেকে তো এটাই প্রশ্নটা করছে, দেখো প্রশ্ন আমাদের কি বলছে যে লঘু এবং গুরুমান নির্ণয় করো। তো এটা খুব ভালো মতো যে বুঝতে পারবে তার আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে, তার আর কিচ্ছু লাগবে না। তো আমি যেহেতু বলছে যে লঘু এবং গুরুমান নির্ণয় করার জন্য, তার মানে আমি ধরে নিতে পারি যে এইখানে এই জিনিসটা সত্য, তার মানে dy/dx এর কি এই জিনিসটা আমাদের জন্য সত্য হচ্ছে। ওকে, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমরা একটু চেক করি, কিভাবে চেক করব, আগে আমার dy/dx টা বের করা লাগবে, তাই না? তাহলে আমাদের স্টেপ 1টা সবসময় এইখানে dy/dx টা বের করে নেওয়া লাগে। সেটা কি হবে দেখো, 3x² - 12x প্লাস 9, ঠিক আছে, এইটুকু। এখন এইটা সমান সমান বলতেছি যে শর্ত মতে, তো এটা সমান সমান বলতেছি কি আমরা শর্ত মতে এটা সমান সমান আমরা কি বলতেছি দেখো, শর্ত মতে আমরা সমান সমান বলতেছি যে 3x² - 12x প্লাস 9 ইকুয়াল টু কত বলতেছে, 0 বলতেছে। ভালো কথা, খুব ভালো কথা। এখন এইটা থেকে আসলে কি বের করতে চাচ্ছি, এটা থেকে আমরা তুমি জাস্ট এইটুকু মনে রাখবা যে তার মানে, আচ্ছা তার মানে আমাদের জাস্ট প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা আমরা জাস্ট এইটা মনে রাখবো যে এটার ডিফারেন্সিয়েশনের মানটা 0 হলেই কেবলমাত্র আমরা জানি লঘুমান গুরুমান পাবো। তো যেহেতু বলছে লঘুমান গুরুমান বের করতে, আমরা ধরে নিচ্ছি যে এই জিনিসটা সত্য হয়েছে। এইবার দেখো স্টেপ 2টা হলো আরো ইন্টারেস্টিং, আমি স্টেপ অনুযায়ী বুঝাই তাহলে বুঝতে সুবিধা। ওকে চলো, যেখানে ছিলাম আর কি, তো এই জিনিসটা যখন আমি করব জাস্ট আমি এই সত্যটা যেহেতু সত্যি, তাহলে আমি জাস্ট স্টেপ 1 এর কাজগুলো শেষ করে তারপর 2 তে যাই। দেখো তাহলে এখান থেকে কি হচ্ছে যে শর্ত মতে dy/dx = 0, তাহলে dy/dx যদি 0 হয় তাহলে 3x² - 12x প্লাস 9 = 0, 3 কমন নিলে x² - 4x প্লাস 3 হলো কত, 0, ঠিক আছে। এই জিনিসটা আশা করি প্রথম ধাপে আমাদের ক্লিয়ার হয়েছে। প্রথম ধাপে যদি এই জিনিসটা ক্লিয়ার হয়, এখান থেকে আমি একটু ক্যালকুলেশনটা করি, সেটা কি হবে, x² - 3x - x প্লাস 3 ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়, x কমন নিলে x - 3 -1 কমন নিলে x - 3 ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে কি লেখা যায় যে x - 1 আর x - 3 ইকুয়াল টু হলো 0 হয়, কি হয়, x = 1 আর অথবা
অথবা অথবা কি বলা যায় যে x ইকুয়াল টু 3। তো এই x এর মান দুইটা আমরা বের করে নিছি। স্টেপ 2 তে এবার যাই। তার মানে প্রথম স্টেপটা কি, আমরা জাস্ট কাজ কি হবে, আমাদের জাস্ট প্রথম স্টেপটার কাজ হবে যে এইভাবে আমরা কি করা, x এর মানটা বের করে নেওয়া, যেহেতু এটা সত্য হয়েছে dy/dx হলো 0। স্টেপ 2 তে আসো ভাইয়া। স্টেপ 2 তে আসলে তোমার কাজ কি হবে, এইবার দেখো d²y/dx² মানে সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে। আর যদি f of x বলতো তাহলে তুমি কি করতে, f'(x) একবার লিখতা আর একবার লিখতা f'(x) মানে দুই একই জিনিস মিন করে। তো যদি তোমার ইচ্ছা হয় এটাও ইউজ করতে পারো এগুলোর পরিবর্তে। তো এটা করলে দেখো কি আসবে, এটা করলে আসবে 2x - 4, কারণ কি x² এর ডিফারেন্সিয়েশন 2x আর এটার ডিফারেন্সিয়েশন হলো -4। ওকে, এইটুকু যদি হয়, এবার আমার কাজ কি থাকে জানো, এই যে দুইটা বিন্দু বের করছে x = 1 x = 2 2 3, এই মানগুলোকে এখন ইনপুট দেওয়া, d²y আর dx², এইখানে 1 এটা কি ইনপুট দেওয়া, 2 × 1 - 4 আসছে কত, -2। আগে দিয়ে নেই, আরেকটা জিনিস দাও, d²y/dx² এটা সমান সমান 3 হলে 2 × দেখো 2 × কত 3 - 4 মানে কত আসতেছে 2। এখন দেখো একটা মান আসছে কি, একটা মান আসছে শূন্যের চাইতে ছোট আর একটা মান আসছে কি শূন্যের চাইতে বড়। যেটা শূন্যের চাইতে ছোট মান হবে, যেটা শূন্য অপেক্ষায় ছোট মান হবে, তার জন্য তুমি কি মান পাবা বলো তো ভাইয়া, তার জন্য তুমি পাবা গুরুমান। তার জন্য তুমি কি মান পাবা, গুরুমান। আর শূন্যের অপেক্ষা যেহেতু বড়, তার জন্য তুমি কি পাবা বলো তো ভাইয়া, লঘুমান। বুঝতে পারছো? এখন লঘুমান গুরুমান তুমি কিভাবে বের করবা, তাহলে তুমি জাস্ট এইবার দেখো ভাইয়া কার জন্য তুমি কার জন্য তুমি গুরুমানটা পাইছো, এই যে x = কার জন্য, 1 এর জন্য, আর x = 3 এর জন্য কি পাচ্ছ, লঘুমান পাচ্ছ। এই যে x = 3, তুমি একটু দেখো ভাইয়া, এই যে আমরা এখন লঘুমানটা কার জন্য পাচ্ছি বলো তো ভাইয়া, x = 3 এর জন্য। x = 3 হলে কোথায় বসাবো বলো তো ভাইয়া, এখানে কোথায় বসাবো, ওই যে প্রথম আমাদের ইকুয়েশনে বসাই দিব, ঠিক আছে। ওইটুকুতে আমাদের মেইন সমীকরণে যখন বসাই দিব, তখনই আমরা লঘুমান এবং গুরুমানকে এবার আস্তে আস্তে সবগুলো জিনিস বের করতে পারবো। বুঝতে পারছো? তাহলে দেখি এখানে একটু বসাই দিয়ে দেখি তাহলে কি হচ্ছে। তাহলে এখানে বসাই দাও 3³ - 6 × 3² + 9 × 3 + 1 = 2। সরি, এবার এটা করলে কত আসতেছে দেখো, 27 আর এখানে আসতেছে 9 6 নং 54 + 27 + 1, তার মানে কত আসতেছে দেখো, তার মানে এটা অ্যান্সার আসতেছে 1। আর যখন গুরুমান, দেখো গুরুমানটা কি হবে, তুমি দেখো জাস্ট উল্টা ভাবে মনে রাখবা, যখন তোমার এখানে শূন্য চেয়ে ছোট হচ্ছে তখন তুমি পাবা গুরুমান মানে বড়টা, আর যখন তোমার লঘুমানটা কখন হবে, শূন্য চেয়ে যখন বড় হবে। কেন হচ্ছে একটু পরে ব্যাখ্যা করতেছি তোমাকে, দেখো জাস্ট মজা আছে, এটা মজা হবে। দেখো গুরুমান হবে x = 1 হলে, x = 1 হলে কি হলে, দেখো এখানের মধ্যে 1³ - 6 × 1² + 9 × 1 + 1, এটা করলে কত হবে দেখো তো, 9 × 10 10 আর 1 11 11 থেকে 6 বাদ দিলে থাকে 5। দেখো 5 বড় না 1 বড়, অবশ্যই 5 বড়। তার মানে তুমি সবসময় মনে রাখবা যে জাস্ট যে মানটা শূন্যের চেয়ে ছোট তার জন্য তুমি পাবা গুরুমান, আর যে মানটা শূন্যের চেয়ে বড় তার জন্য তুমি পাবা লঘুমান। তার মানে লঘুমান হলো 1 আর গুরুমান কত, গুরুমান হলো 5। জাস্ট স্টেপ কয়টা, স্টেপ হলো জাস্ট এই দুইটা। প্রথম স্টেপের জন্য dy/dx = 0 ধরে x এর মানগুলো বের করবা, স্টেপ 2 তে সেই মানগুলো বসাই দিয়ে আগে শর্তটা ফিল আপ করবা, কার জন্য লঘুমান গুরুমান পাচ্ছ সেই মানটাকে তোমার প্রথম সমীকরণে ইনপুট দিলে হয়ে যাবে, যেটা কোশ্চেনে দেওয়া থাকে। এই জাস্ট এইটুকু প্রসিডিউর। দেখো আরেকটা কোশ্চেন নেই, তাহলে আমাদের বুঝতে এবার একটু কঠিন একটা কোশ্চেন নেই, তাহলে বুঝতে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। এই কোশ্চেনে আসো, এখানে বলতেছে কি, একটু আসো গতে আসো। গতে কি বলতেছে যে g of x হলো দৃশ্যকল্প 2, g of x টা আছে কত দেখো, g of x টা আছে 54x - 2x - 7 হোল কিউব, ঠিক আছে। তো এইটার জন্য গুরুমান এবং লঘুমান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো নিয়ম তো সেম ভাইয়া, যেহেতু বলছে g of x এটা সমান সমান করতে, তার মানে এটা একবার প্রাইম করা মানে হলো 0। তাহলে একবার প্রাইমের মানটা কত আসে, এটার জন্য আসবে 54, আর এইখানে কি আসবে দেখো তো, এটা যে পাওয়ারটা আছে এটা সামনে চলে আসবে, তাই কিনা, অবশ্যই তাই। আর এটা কি হবে দেখো তো ভাইয়া, এটার পাওয়ার 1 করে কমবে, খুব ভালো কথা। আর ভিতরে এইটার জন্য একবার ডিফারেন্সিয়েট করলে বাইর হবে 2। বুঝতে পারছো? অনেকেই বুঝতে পারে না, আমি জানি অনেকেই বুঝতে পারে না। দেখো আরেকবার একটু ভালো করে দেখো, -6 2x - 7 হোল স্কয়ার = হলো 0। ওকে,
অনেকেই হয়তো এই জিনিসটা বুঝতে পারে নাই। এই তোমরা যারা যারা বুঝতে পারো না একটু বলো দেখি, কমেন্টে তোমরা অবশ্যই বলবে যে কে কে আসলে বুঝতে পারছো আর কে কে আসলে বুঝতে পারো নাই। সহজ জিনিস আসলে আমরা অনেকেই বুঝতে ভুল করে ফেলি, ঠিক আছে? ভয় নাই, আমি করাই দিচ্ছি, ভয় নাই, ঠিক আছে? জাস্ট জিনিসটা কি, তুমি জাস্ট এই জায়গাটা দেখো, এই জায়গাটার ডিফারেন্সিয়েশনটা ddx অফ 2x মাইনাস 7 হোল কিউব। তো এইখানের মধ্যে নিয়মটা কি, যেটা পাওয়ার থাকে সেটা সামনে চলে আসবে আর এক্স এর পাওয়ার 1 করে কমবে, কিন্তু এইটা তো তোমার এক্স না, এক্স কে তাহলে তোমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ddx অফ 2x মাইনাস 7। তাহলে এটা করলে কত আসবে 3 2x মাইনাস 7 হোল স্কয়ার, আর এখান থেকে করলে আসবে শুধুমাত্র একটা 2, তার মানে 6 2x মাইনাস 7 হোল স্কয়ার। জাস্ট একটু ডিফারেন্সিয়েশন মানগুলো না একটু জাস্ট ওই সূত্রগুলো জাস্ট একটু মুখস্থ রাখলেই তুমি অনেক কিছু করতে পারবা। দেখো এই জিনিসটা বসালাম, তো এই জিনিসটা সমান সমান কি হয়েছে, শূন্য হয়েছে। আমরা কিন্তু একটা শর্ত শিখে আসছি যে এইটা সমান সমান শূন্য হলে আমরা কি করব, দেখো তো এই যে এখানের মধ্যে কি করব, দেখো আমরা এখানের মধ্যে দেখো 6 কমন যায়, তার মানে 9 মাইনাস 2x মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়াল টু হলো 0। এটা করলে কি আসবে 9 a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার, তারপরে কি আসবে দেখো তো মাইনাস 2ab মানে 28x প্লাস 49 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে যেটা দেখো এখান থেকে আসতেছে যেটা সেটা কি 9 মাইনাস 4x স্কয়ার, তারপরে আসতেছে প্লাস 28x, তারপরে আসতেছে কি মাইনাস 49 ইকুয়াল টু 0। ওকে, এখানে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে কি কি আসে দেখি, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেই, 4x স্কয়ার মাইনাস 28x মাইনাস 28x, আর এখান থেকে আসতেছে প্লাস 40 ইকুয়াল টু 0। 4টা আবার কমন যাচ্ছে, x স্কয়ার মাইনাস 7x, আর এখানে থাকতেছে 10, আর এটাকে ভাঙালে লেখা যায় x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10 ইকুয়াল টু লেখা যায় 0। তাহলে এখান থেকে কি লেখা যায়, x কমন নিলে x মাইনাস 5 আর মাইনাস 2 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল টু হলো 0, আর এখান থেকে থাকে কি x মাইনাস 5 x মাইনাস 2 ইকুয়াল টু 0। হয় কি হয় দেখো, হয় x ইকুয়াল টু 5 অথবা 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 কি অথবা হলো যে x ইকুয়াল টু 2। এই তো এই হলো তোমার এক্স এর মান দুইটা বের করছে। এখন তোমার স্টেপ 1 এর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো স্টেপ 1 এর কাজ কমপ্লিট হয়ে গেলে স্টেপ 2 তে কি ছিল বলো তো ভাইয়া, স্টেপ 2 তে কি ছিল, এই যে জিনিসটা আমরা পেয়েছি যে জি প্রাইম এক্স এর মান, দেখো এর আগের ম্যাথ আমরা কি করছিলাম, এর আগের ম্যাথটা একটু দেখো তো, এর আগের ম্যাথটা দেখলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবা, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবা যে এই যে কোন ম্যাথটা জানি করে আসলাম, এই যে এইখানের মধ্যে তো একটা ম্যাথ করলাম তাই না, আচ্ছা হারাই ফেলছি মনে হয়, আচ্ছা হারাই ফেলছে, সমস্যা নেই যেটা আসলে বলতেছিলাম আর কি তোমাদেরকে, যেটা আসলে বলতেছিলাম যে এখানে দেখো জাস্ট মনে দেখো এই জিনিসটা কিন্তু খুব বেশি কঠিন জিনিস না, ঠিক আছে? জাস্ট তোমাকে কি কাজ, এই যে এই জিনিসটাকে একবার ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 ধরে নিলে হবে। এবার আমার কাজ হলো যে সেকেন্ড বার আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তার মানে সেকেন্ড বার আমি ডিফারেন্সিয়েশন কিভাবে করব, দেখো এই পাশে আসো, স্টেপ 2 তে আসো, জি প্রাইম প্রাইম এক্স, জি প্রাইম প্রাইম এক্স এর মানটা কত আসবে দেখো, এইটাকে ডিফারেন্সিয়েশন করছে রে তোমার একবার আসছে কত, এরকম আসছে দেখো, এই যে এরকম আসছে 6 এইরকম আসছে, তাহলে এবার সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করলে এটার জন্য এটা তো হয়ে যাবে ধ্রুবক মানে 0, আর এখানে দেখো এইখানে দেখো একটু মাইনাস 6, আর এখান থেকে পাওয়ারটা 2 হবে বের হবে, আর এইটার জন্য ডিফারেন্সিয়েশন কি হবে এক ঘর কমবে তাই না, 2x মাইনাস 7, আর এখানে ভিতরে আবার ডিফারেন্সিয়েশন করলে একটা 2 বের হবে। অনেক কঠিন লাগছে তাই না, কঠিন না, জাস্ট একটু খেয়াল করে জাস্ট একটু খেয়াল করে দেখো তাহলেই হবে, জাস্ট একটু খেয়াল করে দেখো তাহলেই হবে। তার মানে কি হইলো দেখো তো, জাস্ট এখানে 6 দুগুণে 12 12 দুগুণে 24 2x মাইনাস 7 2x মাইনাস 7 এই জিনিসটা আসলো, এইখানে মাইনাস 24 মাইনাস মাইনাস, ঠিক আছে এই জিনিসটা আসলো। এখন এই জিনিসটা যেটা আসছে এইটাকে তোমার কি কাজ দেখো, x এর মান কয়টা পাইছো, x এর মান একটাতে পাইছো 2 আর একটাতে পাইছো x এর মান 5, তো এবার তুমি কি করবা এই 2 আর 5 এখানে ইনপুট দিবা, দেখো জি প্রাইম প্রাইম এক্স, জি প্রাইম প্রাইম এক্স, এখানে কি করবা এক্স এর মান কত ইনপুট দিবা 2 ইনপুট দিবা, 2 ইনপুট দিলে কত হয় দেখো, এখানে দেখো 2 দুগুণে 4 মাইনাস 3 মাইনাস 7 মানে কত মাইনাস 3 আর মাইনাস মাইনাসে 24 গুণন 3 মানে হলো 72 মানে পজিটিভ। দেখো এটার মানটা কি শূন্যের চাইতে বড়, তার মানে এটা কি পাবা, কিসের মান পাবা বলো তো, লঘু মান পাবা এটার জন্য। আর এক্স এর মান তুমি যদি 5 বসাও তাহলে কি হচ্ছে, অবশ্যই সেটার জন্য গুরু মান পাবা, এটা বোঝাই যাচ্ছে, এটা বলে দেওয়ার লাগে না যে -27 10 -7 তাই না,
10 - 7 এটা করলে কত আসবে 3 3 24 72 মানে -72 যেটা শূন্যের চাইতে বড়, এটার জন্য কি পাবা গুরুমান পাওয়া। তার মানে দেখো আমাদের কিন্তু লঘুমান গুরুমান আমরা কিসের জন্য পাবো সেটা বুঝে গেছি। তাহলে আমরা লঘুমান গুরুমান কিভাবে করব, এই যে দেখো x এর জন্য 2 সেটার জন্য আমরা কি পাচ্ছি লঘুমান পাচ্ছি, সেটাকে বের করে ফেলবো। এখানে 2টা ইনপুট দিবে একেবারে মেইন ইকুয়েশনে। কি ছিল মেইন ইকুয়েশন দেখো লঘুমান পাবো x = 2 হলে লঘুমান = কত হবে দেখো 54 × 2 মাইনাস দেখো 2 × 2 -7 হোল কিউব। ঠিক আছে, এখানে কত আসে, এখানে আসে কত 108 মাইনাস 4 মানে -3 হোল কিউব মানে -27 -27 মানে হলো +27। ঠিক আছে, এরকম একটা মান আসতেছে। ঠিক আছে, এরকম একটা মান 135 100 কত 35, এটা তোমার লঘুমান। আর x = 5 হলো এটা তোমার জন্য কি মান আসতেছে দেখলাম আমরা গুরুমান আসতেছে বসাই দাও 54 × 5 আর -10 - 7 হোল কিউব। ঠিক আছে, তাহলে এখানে 54 × 5 কত আসে 5 5 25 আর 4 5 20 মানে 270 - 27, তার মানে আসতেছে কত 253, তাই না 243, সরি 243। এই হলো অ্যান্সার। তার মানে তোমার লঘুমান এবং গুরুমান আমরা পেয়ে গেছি। একটা মান কত আসছে, একটা মান আসছে 45 আর একটা মান আসছে 243। এই 45 নাকি হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ সবই ঠিক আছে, মোটামুটি সবই ঠিক আছে। জাস্ট তোমরা যদি এই জিনিসগুলো করো তাহলেই কিন্তু ইজিলি তুমি কিন্তু বের করতে পারবা। ঠিক আছে, একটু জাস্ট সতর্ক সহিত এই কাজগুলা করলেই হবে। ঠিক আছে, একটু জাস্ট সতর্ক সহিত এই কাজগুলা করলেই হবে। এই হলো ওভারঅল তোমার জন্য, একটা হলো 135 একটা হলো 243। তার মানে লঘুমান গুরুমান আমরা চাইলে এইভাবে বের করতে পারি। তার মানে জাস্ট স্টেপ কয়টা, স্টেপ হলো 3টা। জাস্ট প্রথম স্টেপের কাজটা কি, একটা ফাংশন অফ এক্স জি মানে একবার প্রাইম বের করবা আরেকবার ডাবল প্রাইম বের করবা, তারপরে একটার মান ধরে = 0 ধরে তোমার কি করা এই মানগুলা বসানো, মানগুলা এক্স এর মানগুলা বের করা, সেই মানগুলাকে আবার কিসে প্রাইম এক্স এ দিয়ে দেখবা যে কোনটার জন্য লঘুমান আর কোনটার জন্য গুরুমান পাওয়া যায়, সেই লঘুমান গুরুমান আবার ইনপুট দিয়ে দিবা। এই হলো আমার হলো আলটিমেটলি সিকিউ। এখন দেখো এই জিনিসগুলো না খুব বেশি আসলে কঠিন না, আমরা কিন্তু খুব বেশি মনে করি যে এইগুলা কঠিন, কিন্তু বিশ্বাস করো তুমি যদি এই লঘুমান গুরুমানের এই যে কনসেপ্টটা ভাইয়া এতক্ষণ দিলাম সেটুকু যদি তুমি ক্লিয়ার হয়ে যাও না, তাহলে তুমি দেখো 8 মার্ক তুমি এনশিওর হয়ে যাচ্ছে। আর কয়ের জন্য আমাদের এইখানের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করে, এই জায়গাটা আসলে ভুল করে, এই যে অনেক সময় সূত্রগুলা মুখস্থ করতে পারে না। তো আমি একটু সূত্রগুলো এখন একটু পড়াই দেই যাতে তোমার সূত্রগুলো আর নেক্সট টাইম ভুল না হয়, অ্যাটলিস্ট ক্লাসের পর থেকে আর কখনো ভুল না হয়, এইটুকু আমি এনশিওর করেই দিব তোমাকে। ঠিক আছে, তো কিভাবে করাচ্ছি দেখো, ddx of x⁴n, x এর পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসে আর x এর পাওয়ার 1 করে কমে। ঠিক আছে, আর দেখো ddx of e⁴x, ডিরেক্ট সূত্র মনে রাখবা e⁴x। তারপরে কি দেখো ddx of ax, দেখো x এর সহগ যেটা a থাকবে সেটা সামনে আসবে, আর x এর ডিফারেন্সিয়েশন হলো ddx of x এর ডিফারেন্সিয়েশনের মান কত 1। এখন এগুলা মনে না রাখলে না তুমি আসলে অন্তরীকরণে কিচ্ছু পারবা না। এখন আমি যেহেতু প্রথম অন্তরীকরণের জন্য ওয়ান শট এই প্রথম ক্লাসটা দিচ্ছি, সেহেতু তোমাকে এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, তারপরে দেখো ddx of ln x মুখস্থ করে ফেলবা 1/x, sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x। সবসময় মনে রাখবা কো জাতীয় ফাংশন থাকলে একটা মাইনাস আসবে, কো জাতীয় দেখো যত জায়গায় কো আছে একটা মাইনাস আসছে, দেখো কো আসলে মাইনাস, দেখো কো আসছে মাইনাস। ঠিক আছে, এই মাইনাসটা একটু মনে রাখবা। আর sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x, cos x এর ডিফারেন্সিয়েশন হলো -sin x। এগুলো কই থেকে আসছে, ওই যে আমরা মূল নিয়মে প্রমাণ করে এগুলো কিন্তু আমরা পাই। ঠিক আছে, লিমিটের মাধ্যমে প্রমাণ করে, তো ওইটাতে আমরা যাচ্ছি না কথায়, তুমি জাস্ট এগুলো দেখো ddx of 10x মানে কি sec²x, বারবার পড়তে হবে, বারবার এই জিনিসগুলোকে চোখের সামনে রাখতে হবে, তাহলেই তুমি এগুলো পারবা। ঠিক আছে, এরপরে দেখো ddx of sec x মানে কি sec x × 10x, ddx of cot x মানে কি -cosec²x, আর ddx of cosec x মানে কি -cosec x × cot x, ddx of root x মানে কি 1/2√x, ddx of sin inverse x মানে হলো 1/√1 - x²। এই যে দেখো এই ddx of root x 1/2√x, এইটাও তুমি চাইলে এই সূত্র দিয়ে করতে পারতো। দেখো ddx of x⁴, তাহলে এই হাফটা কি হইতো সামনে চলে আসতো, আর x এর পাওয়ার 1 করে কমতো, তাহলে হাফ আর x এর পাওয়ার হয়ে গেছে -1/2। তাহলে এখান থেকে আসতেছে হাফ আর 1/x⁴। এই x⁴ কে তুমি কি লিখতে পারো √x, হাফ × 1/√x, তার মানে 1/2√x। আশা করি বুঝতে পারছো, দেখছো? তার মানে এইভাবে তুমি চাইলে ddx of sin inverse x মানে এইটা 1/√1 - x², সেমই বাট একটা কজের সময় মাইনাস আসবে, tan inverse x মানে 1/1 + x²।
এই হলো ওভারঅল প্রসেস। এই যে দেখো আমি তার মানে কি কি বললাম তোমাকে, এই সাবটা থেকে তোমাকে দুই ধরনের সিকিউ হয়, একটা তোমাকে দিবে লিমিটেড পার্ট থেকে তোমাকে মোটামুটি তোমার হলো যে 8 মার্ক দেওয়ার চেষ্টা করে। কিরকম 8 মার্ক, আমি তোমাকে এটা বলছিলাম যে ক গুলা ম্যাক্সিমাম টাইমে অ্যাটলিস্ট একটা কত লিমিট থেকে দিবেই, আর একটা ক্ষত তোমাকে থাকবেই, যে এই যে তোমাকে যেটা বললাম যে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা। তার মানে তোমাকে এখান থেকে 6 মার্ক একদম নিশ্চিত, আর বাকি 14 মার্ক আসে বাকি পার্ট থেকে যদি 2টা সিকিউ হয়। ঠিক আছে, তো আমি একটু দেখাই এখান থেকে কি কি আসে লিমিটের সাহায্যে। এফ অফ এক্স এর অন্তরজ আর পর্যায়ক্রমিক অন্তরজ। পর্যায়ক্রমিক অন্তরজকে এরকম ডাবল বার ডিফারেন্সিয়েশন করে মান বের করে সেটা ইনপুট দেওয়া। আরেকটা পার্ট থাকে কি স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, লঘুমান গুরুমান সব সময় আসে। তো এখান থেকে আমি দেখাইলাম তোমাদেরকে স্পর্শক হলো একটা সরলরেখা, স্পর্শকের যেহেতু একটা বিন্দু দেওয়া থাকে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, তো mটা যেহেতু ঢাল তার অবশ্যই অবিলম্ব যেটা হবে স্পর্শকের উপর যে আরেকটা লম্ব রেখা থাকবে সে অবিলম্বের সমীকরণ হবে ঢালের মানটা জাস্ট কি একটা একে অপরের ঢালের গুণফলের মান হয় -1, তো অন্য ঢালটার মানটা আমরা বসাই দিলে অবিলম্বের সমীকরণ আমরা পেয়ে যাব। তো এই সূত্রগুলো তো আমি বললামই। আর হলো যে লঘুমান গুরুমানের জন্য স্টেপ হলো 3টা, এটা আমি তো বলেই দিলাম যে প্রথম স্টেপটা এই যে এইভাবে তুমি বের করে নিবা, স্টেপ 2টা এভাবে বের করে নিবা, করে তোমার এক্স এর মানটা বের করবা। এক্স এর মানটা দেখো এই যে স্টেপ 1 এ প্রথমে dy/dx, তারপর dy/dx = 0 ধরে এখান থেকে এক্স এর মানটা বের করবা। তারপর দেখো আবার স্টেপ 2 d² এটা, তারপর এটাকে আবার কি করবা, এটার জন্য বসায় দেখবা যে এই মানগুলো বসায় দেখবা কোনটার জন্য লঘুমান পাবা কোনটার জন্য গুরুমান পাবা। তো একটা দেখো x = 3 হলে আবার x = 1 হলে, x = 3 হলে তুমি যে মানটা পাচ্ছ সেটা হবে কি তোমার হলো যে দেখবা এখানের মধ্যে যে মানটা শূন্যের চাইতে বড় সেটার জন্য লঘুমান পাবা, যে মানটা শূন্যের চাইতে বড় সেটার জন্য গুরুমান পাবা। কার জন্য পাচ্ছ, এই যে দেখো 3 এর জন্য পাচ্ছ লঘুমান, আবার দেখো এখানে কিসের জন্য 1 এর জন্য পাচ্ছ গুরুমান, সেই 3 আর 1টা ওখানে বসায় দিয়ে লঘুমান এবং গুরুমানের আলটিমেটলি মানটা বের করে নিবা। তো ওভারঅল বলতে গেলে যে জাস্ট প্রসিডিউরটা যারা ভালো মতো ধরতে পারে তারাই মোটামুটি এইখান থেকে যেই কোনো ধরনের সিকিউ আসলে করতে পারবে। ঠিক আছে, যেই কোনো ধরনের সিকিউ, ওই যে বললাম না যে তোমার হলো যে এইখানে আসি, এই জিনিসগুলো তো বললামই, তো এইখানে একই টাইপের জিনিস। তো এইখানে আসি তোমাকে ওই যে বললাম না একটা কথা যে ওই যে মূল নিয়ম অন্তরজ ফাংশন অফ এক্স দেওয়া থাকে, ধরো মূল নিয়ম অন্তরজ, তো এখান থেকে খুবই কমন জিনিস, খুবই কমন 4-5টা অন্তরজ আমাকে বের করতে হয়। ঠিক আছে, এই 4-5টা শিখলে আমি মোটামুটি এখান থেকে 4 মার্ক পেয়ে যাই, শিওর 4 মার্ক। আবার এরপরের প্রশ্নটা যেটা থাকে কি, ওই যে আমি পর্যায়ক্রমিক অন্তরজ বলছিলাম। ঠিক আছে, তোমার কি পর্যায়ক্রমিক অন্তরজ কি ছিল, ওই যে y2 মাইনাস f প্রাইম x এরকম জাতীয়, এরকম কয়েকটা ম্যাথ। তো এরকম কয়েকটা ম্যাথ করলে তুমি ওই প্রথম পার্ট থেকে আরেকটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ। তো ইনশাল্লাহ তোমরা যদি চাও কমেন্টে জানাবা। আর এই কোর্সে এসএসসি টপ সিরিজের ম্যাথে এখান থেকে এই পার্টটুকু কিন্তু ইনশাল্লাহ শিখিয়ে দিব ভালো মতো, তাই কেউ মিস দিও না। খুবই তোমাদের জন্য যতটুকু পারা যায়, যতভাবে সাপোর্ট দেওয়া যায় এসএসসি 25কে সব কিছু দিব। এমসিকিউর পুরো সব কিছু রেকর্ড হচ্ছে, কোনো ভয় নাই, আইসিটি রেকর্ড হচ্ছে, জাস্ট তোমাদের জন্য সব কিছু করবো আমরা। শুধু একটা জিনিস করতে হবে, ক্লাসগুলো দেখতে হবে, ক্লাসগুলো শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিতে হবে, এই জিনিসটা করা লাগবে। আর যাদের মনে হবে যে এগুলোতে ভর্তি হওয়া দরকার তারা ভর্তি হতে পারো সিকিউ টপ সিরিজ ম্যাথে, সিকিউ টপ সিরিজ ফিজিক্সে। তো ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, আমি যেহেতু ম্যাথ তোমরা হয়তো বা জানো যে প্রত্যেকটা জিনিসগুলোকে আমরা কতটা কমপ্লেক্সভাবে পড়ানোর চেষ্টা করি। সেটা কিভাবে, সেটা হলো যে এই যে 30+ সিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, দেখো এখান থেকে কিন্তু আমি 4টা সিকিউ নিচ্ছি। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা করে আগে আমরা কোনগুলো শেষ করব, যেগুলো আমি আমার সাজেশনের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছিলাম, ওগুলো শেষ করে দিলে তোমার মোটামুটি A+-এর জন্য সিকিউ নিশ্চিত হয়ে যাচ্ছে। এক্সট্রাগুলো করাই দিব যাতে তোমরা অন্যান্যরা ব্যাকআপ দেখতে পারো। তারপরে হলো যে এখানে 8টার উপর ক্লাস নেওয়ার চিন্তা করতেছে, 8টা তো নেওয়া হবেই, তার চেয়ে বেশি নেওয়ার চিন্তা করতেছি। সেগুলো রেকর্ডেড আকার ভাষণ আকারে দিব যাতে তোমাদের টাইম নষ্ট না হয়। আর 100% বোর্ড টাইপ ইনশাল্লাহ কমন পাওয়া ইনশাল্লাহ এখান থেকে মাত্র 299 টাকা 0131। জাস্ট তোমরা যারা আগ্রহী তারা কি করবা, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে একটু জিজ্ঞেস করে হোয়াটসঅ্যাপটা অ্যাভেলেবেল আছে কিনা, এখনো হোয়াটসঅ্যাপটা অ্যাভেলেবেল, জাস্ট তোমরা কি করবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। তো এইটুকুই হলো কথা। যারা জাস্ট এইখানের মধ্যে তোমাদেরকে একই নিয়মে ফিজিক্স আমরা করাবো 30+ সিকিউ সলভ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এরকম আমরা ইম্পর্টেন্ট কোনগুলো আগে আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি যেগুলো তোমাদেরকে বলছিলাম যে এখন আমি কোথায় বলছি, আমি কিন্তু তোমাদেরকে এইখানে বলছি একটু দাঁড়াও, আমি তোমাদেরকে কোথায় বলছি দেখো, আমি তোমাদেরকে এইখানে বলছি, এইখানে বলছিলাম যে তোমরা জাস্ট ইউটিউবে যাবা,
ইউটিউবে গিয়ে ম্যাসন একাডেমি লিখে সার্চ দিবা, ঠিক আছে? ইউটিউবে লিখে ম্যাসন একাডেমি লিখে সার্চ দিবা, তাহলেই হবে। তাহলেই হবে। এখানে সার্চ দিলেই তোমরা এখানের মধ্যে গেলে তোমরা আমাদের একটা প্লে লিস্টে পাবা। প্লে লিস্টে গেলেও হবে, না হলে এই যে দেখো এইখানেও আছে, তুমি জাস্ট এই যে দেখো এখানে আমি 15 ঘন্টা একটা রুটিন দিয়ে দিচ্ছি, অলরেডি 14,000 পোলাপান দেখে ফেলছে, 4 দিন আগে দিচ্ছি। তো এই ক্লাসগুলা করলে তুমি মোটামুটি ওইখান থেকে কি সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবা। বলো তো ভাইয়া কোন কোন চ্যাপ্টারগুলোর কথা বলছে। আরো ভালো হয় তোমাকে ধরো ফিজিক্সের ক্ষেত্রে আমি কিন্তু এই যে দেখো প্লে লিস্টে যাও, একদম প্লে লিস্টে গেলে আরো সুবিধা হবে তোমার। এই যে এসএসসি 25 এই প্লে লিস্টে যাও, এই যে ফিজিক্স অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে, দেখো অলরেডি 40,000 পোলাপান দেখে ফেলছে এই ভিডিওটা, আমি কোন কোন চ্যাপ্টার পড়তে বলছি। তো এই ক্লাসটা করে ফেলো, 40,000 পোলাপান কিন্তু অলরেডি এগুলো ফলো করতেছে, বুঝতে পারছো? তো আশা করি যে এটা করলেই হবে, এইটুকু করলেই হবে। তোমরা ইনশাল্লাহ ওই চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করাবো। জাস্ট কমপ্লিট ভাবে তোমাকে এই শেষ সময়ের এই সাপোর্টটুকু আমরা দিতে চাই, মাত্র একটা সামান্য নামমাত্র মূল্যে। আসলে সাপোর্টটা দেওয়াটাই আমার মুখ্য বিষয়। তো এই কারণে আর কি তোমাদেরকে একটা সেরা সার্ভিস দিয়ে তোমাদের যদি মনে হয় তাহলে ভর্তি হতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর ইনশাল্লাহ ফ্রি কাজ যখন তো আমাদের রেগুলার চলবেই, ঠিক আছে? যার মনে হবে সে ভর্তি হবা ইনশাল্লাহ। তোমরা যদি চাও এটা সিকিউ পার্ট 1টা কমেন্টে জানাবা, অবশ্যই আমরা চেষ্টা করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচদের আমি আমাদের যে টপ 30 সিকিউ সিরিজের এটা হলো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেকচার, অন্তরীকরণ। তো আমি কিছু কথা বলি, আসলে কথা বলাগুলো একটু খুব জরুরি হয়ে গেছে। বিষয়টা হয়ে গেছে কি, আমার অনেকগুলা, যেমন আমি কালকে সরলরেখা ক্লাসটা আপলোড দিছিলাম, মানে রাত 12টা যেহেতু এখন পর হয়ে গেছে। তো সরলরেখা যখন আমি আপলোড দিছিলাম, আমি ক্লাসটাকে অনেক ছোট করা লাগছিল। কেন ছোট করা লাগছিল? আমি একটা জিনিস তোমাদের কাছে অনুরোধ রাখবো যে আমি আমার মতো করে পড়াই, যদি তোমাদের কাছে ধরো একটু ক্লাসগুলো বড় হয় তাহলে একটু কষ্ট করে করতে হবে। এখন আসলে কি, এতটা কম্প্যাক্ট করে যখন দিতে হয় না, এত ছোট করে আমাকে এত বেশি টাইম নেওয়া লাগে। যেমন আমার কি প্রবলেম হয় জানো, একটা চ্যাপ্টার শুরু করার আগে আমি যখন অনেক ছোট করে পড়ানো, যখন তোমাদের এত মানে রিকোয়েস্ট থাকে যে ভাই একটু ছোট করে পড়ান, কিন্তু মানে এই যে ছোট করে পড়ান ভাইয়া, ক্লাসটা 1 ঘন্টার উপরে কোনোভাবে নিয়েন না ভাইয়া, 50 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করুন, তখন আমার মাথায় যে জিনিসটা ঘুরে, আমাকে তো অনেক ভালো মতো অ্যানালাইসিস করা লাগবে। আর এমন অ্যানালাইসিস করা লাগবে, আমার জন্য এটা রিস্ক হয়ে যায়, তোমাদের জন্য রিস্ক হয়ে যায়। কেমন যে এখান থেকে যে 100% আসতে হবে, বিষয়টা এমন হয়ে যায়। তো এখানে কি হয়, অনেকগুলো লেস ইম্পর্টেন্ট টপিক আমাদের বাদ দেওয়া লাগে। এতে কি হয়, না হলে কিন্তু আমি ছোট করতে পারবো না চ্যাপ্টার, খুব স্বাভাবিক বিষয় না? আমার তো যদি আমি এই যে যেমন ধরো আজকে একটা সরলরেখা চ্যাপ্টারটা, আমি সরলরেখা চ্যাপ্টারটা আমি 9টা লেকচার 10টা লেকচার আমার দেওয়া লাগতো। এই একটা চ্যাপ্টারের পিছনে আমার এমনও গেছিল যে 16টা লেকচার দেওয়া লাগছে। আমার এই একটা চ্যাপ্টারের জন্য আমার 16 ঘন্টা 17 ঘন্টা পড়ানো লাগছিল। কিন্তু ওই চ্যাপ্টারটা তোমাকে আমার মেবি 40 মিনিটের মধ্যে শেষ করা লাগছে। কেন জানো? কারণ হলো যে তোমরা আসলে চাচ্ছ, মানে এখন তোমরা যেটা চাও সেটা কিন্তু আমাদেরকে করা লাগে। না করলে কি হয়, তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে মানে ভাইয়া ওইভাবে আসলে হচ্ছে না, এরকম জিনিসগুলো, যেহেতু এটা একটা পেইড কোর্স। তো এই জায়গাটা চিন্তা করে আমি আসলে মানে অনেক বেশি, আমার যেমন টাইম, একটা ক্লাস শুরু হওয়ার আগে যেমন আমার অনেক টাইম নষ্ট হয় এটা অ্যানালাইসিস করার পিছনে। ধরো আমি যদি অন্যান্য টাইমে অ্যানালাইসিস, তো হয় কি, তুমি ধরো যে অ্যানালাইসিস করলে 4টা 5টা টপিক পাওয়া যায়, কিন্তু তোমরা ওই 4টা 5টা না, তোমরা আরও ছোট চাচ্ছ। তখন কি হয়, আমাকে ওইটার সাথে এটা তুলনা করা লাগে, আসলে এইবার কোনটা আসবে, এটা আসতে পারে কিনা, প্রশ্ন কঠিন হলে কি হতে পারে, বিভিন্ন জিনিস তুলনা করে আমার অনেকগুলো জিনিস বাদ দেওয়া লাগে। তারপর সিকিউ, যেমন ধরো আমি যদি অনেকগুলো সিকিউ সলভ করাতে যাই তাহলে অনেক সময় নষ্ট হবে। তারপরে হলো যে এমনও হয় যে আমি একটা টাইপের 2টা সিকিউ করাতে পারি না, কারণ হলো যে সময়, তোমরা এই জিনিসটা চাচ্ছ না। এখন আমি একটা অনুরোধ রাখবো তোমাদের কাছে, আমার মতো যদি তোমরা আমাকে পড়াতে দাও, হয়তোবা সেইটা তোমার হলো যে 12 ঘন্টা 13 ঘন্টা এটা তো লাগতেছে না, আমি অ্যাটলিস্ট মানে যতটুকু সময় লাগে সেটা যদি আমি যদি আমার মতো করে 1.5 ঘন্টার মতো কমপ্লিট করাই, একটু কষ্ট হলো একটু বড় হলে তো সমস্যা নেই ভাইয়া, একটু 2 ঘন্টা যদি সর্বোচ্চ লাগে তাহলে তো সমস্যা নেই, 2 ঘন্টা আমি নিব না, ঠিক আছে? এত বড় আমি ক্লাস নিব না, যেহেতু এখন সময় তোমাদের কম। আমি একটা কথা দিয়েছিলাম 12 ঘন্টা, এটাও আমার মাথায় রাখা লাগতেছে। তো সব কিছু মিলিয়ে আসলে তোমাদেরকে আমি আমার মনের মতো সার্ভিস দিয়ে উঠতে পারতেছি না। তো এটা হলো আমার একটা আক্ষেপের জায়গা, ঠিক আছে? তো আমি ইনশাল্লাহ এইটা একটা জিনিস চেষ্টা করতেছি যে আমি সব ধরনের সিকিউ যেমন করানো চিন্তা করতেছি, একটু ট্রিকি সিকিউগুলো আমি যেন একটু তোমাদেরকে করে কমপ্লিট করে দিতে পারি। এটা হলো আমাদের একটা প্রথম চাওয়া। আর দ্বিতীয় যেই চাওয়াটা সেটা হলো যে
তোমাদের কাছে যেটা অনুরোধ থাকবে আমার যে ক্লাসগুলো একটু বড় হলো করার জন্য, ঠিক আছে? তো আমি অন্তরীকরণের দুইটা পার্ট থাকে, আমি একটু দেখাই। এই অন্তরীকরণ চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা হলো সিকিউ ওয়ান হলো মূল নিয়মে আমাদের অন্তরজ করা লাগবে, এটা আমরা লিমিটের মাধ্যমে করব, আমরা লিমিটের মাধ্যমে বিভিন্ন জিনিস দেখব, তারপরে আমরা করব। আর একটা হলো পর্যায়ক্রমিক অন্তরজ, এর পাশাপাশি আরও কনসেপ্ট আসছে, আমি একটু দেখাবো, ঠিক আছে? এই দুই এখান থেকে একটা সিকিউ হয় ভাইয়া, ম্যাক্সিমাম টাইম এখান থেকে হয়। আর সিকিউ টু হয় ঢাল, স্পর্শক, অবিলম্বের সমীকরণ, লঘুমান, গুরুমান। তো সেকেন্ড পার্টটা এইটা আমি কি করছি, একদম ভালো মতো A to Z আমি ফ্রি ক্লাস করিয়েছিলাম, ঠিক আছে? ফ্রি ক্লাস করিয়েছিলাম, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট করার কথা, ঠিক আছে? ওই ফ্রি ক্লাসটা আমি এখানে যুক্ত করে দিচ্ছি, কারণ সেম জিনিস সেম জিনিসে পড়ানো লাগবে। হয়তোবা সিকিউ হয়তোবা আমি ভিন্ন নিতে পারি, কিন্তু কনসেপ্ট একই, শুধু সিকিউ আমি ভিন্নভাবে সলভ করাতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে এখানে সময় নষ্ট না করে, কারণ সেম জিনিসই তো, কারণ আলটিমেটলি তো আমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে কোশ্চেন সলভ হলেই আমার আলটিমেটলি ভালো মতো যদি হয় সেটা কমপ্লিট হয়ে যায়। তো এইটা মেবি একটা 54 মিনিটের লেকচার বা 52 মিনিটের এরকম একটা লেকচার, আর এইটা আমার কতক্ষণ যাবে আমি জানি না। এখন আমি এইটা শ্যুট করতেছি, এইটা শ্যুট করে দুইটা জিনিসকে আমি কি করব, মার্চ করে পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা আশা করি যে ক্লাসটা একদম ভালো মতো একটু সময় নিয়ে দেখার অনুরোধ থাকবে, যেমন কারণ যেহেতু এটা 54 মিনিট হয়ে গেছে, এটা তো অ্যাটলিস্ট যদি 40-50 মিনিট হয় তাহলে এটা 1 ঘন্টা 30 মিনিট ক্রস করতেছে। এখন তোমরা তো অনেক ভয় পেয়ে যাবা, তোমরা তো এটা নিয়ে অনেক কথা বলবা যে ভাইয়া 1 ঘন্টার উপরে ক্লাস নিচ্ছে। তো আমি একটু অনুরোধ রাখবো যে এই জিনিসগুলো যাতে না হয়, ঠিক আছে? ওকে, তো আমরা এখন শুরু করি। আমাদের প্রথমত কিছু সূত্র। এখন লিমিট জিনিসটা কি? লিমিট মানে হলো সীমা। এখন আমরা বইয়ের মধ্যে দেখো কয়েকটা জিনিস দেখতে পাই, লিমিট এক্সটেন্ডস টু জিরো। আমাদের মেইনলি আমাদের যে অন্তরীকরণ চ্যাপ্টারটাকে দুইটা পার্টে ভাগ করা, একটা লিমিট, একটা হলো লিমিট ছাড়া বাকি সব কিছু আমরা বলি। তো এই যে লিমিটের এক্সটেন্ডস টু জিরো, এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে এটার মানটা এক্সের মান শূন্য নয় কিন্তু শূন্যের খুব কাছাকাছি, কিন্তু শূন্যের খুব কাছাকাছি। এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে জানো? এটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে আমার হলো যে আমার যদি সংখ্যা রেখে এটা 0 হয় তাহলে এক্স এর মানটা এরকম এটার খুব কাছাকাছি একটা মান হয়ে থাকে, ঠিক আছে? এখন এই যে লিমিট মানে কি, সীমা থাকে। সীমার মধ্যে কি থাকে? আপার লিমিট থাকে, লোয়ার লিমিট থাকে, তাই না? আপার লিমিট মানে ঊর্ধ্বসীমা, আমি যেটা অতিক্রম করলে আমার ক্ষতি হতে পারে লাইফে, আমরা বলি না এই তুই সীমা অতিক্রম করতেছিস, তুই তো লিমিট অতিক্রম করতেছিস। আর একটা হলো লোয়ার লিমিট, যেটা নিচে আমাদের কি আমরা সব সময় চেষ্টা করি যে আমি থাকে না যে আমি সর্বোচ্চ 16 ঘন্টা পড়তে পারি। কত ঘন্টা থেকে? 0 ঘন্টা থেকে আমি জানি শুরু করে 16 ঘন্টা পড়তে পারি, এর বেশি আমার লিমিট নাই, এর বেশি আমার পড়া সম্ভব না। তার মানে আমার লিমিট হলো 0 থেকে 60 আওয়ার্স, ঠিক আছে? এই হলো আমাদেরকে লিমিটের যে বেসিক জিনিসটা, ঠিক আছে? এখন লিমিটের ক্ষেত্রে আমার কি হয়, ধনাত্মক দিয়ে গেলে লিমিটের মানটা পজিটিভ ধরে, আর ঋণাত্মক দিয়ে গেলে ঋণাত্মক পাই। তো এগুলো আমরা একদম বেসিক জিনিস। এইবার আমরা একটু মেইন পড়াশোনায় আসি। আমি আগে বলে নিচ্ছি যে কয়ের প্রস্তুতির জন্য আমি ক্লাস নিচ্ছি না, কয়ের প্রস্তুতির পাঠ্যক্রম ক্লাস আমি নিচ্ছি না। এখন কেন ভাইয়া? কারণ হলো যে কয়ের জন্য আমি টপ 50 ক একসাথে করিয়ে দিচ্ছে, ওইটা ক্লাসটা যে করবে তার 100% ক কমপ্লিট হবে ইনশাল্লাহ, তার 100% ক কমপ্লিট হবে। তো এটা আমি ম্যাথ ফার্স্ট পেপারটা দিচ্ছি, আর ম্যাথ সেকেন্ড পেপারটা রেকর্ড হচ্ছে, তো এটাও আমি আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। ঈদের হয়তোবা আগে দিলে তো আগেই দিলাম, যে মানে আজকে দেওয়া সম্ভব হলো তো আজকে দিলাম, আর না হলে আগামীকাল ঈদের পরের দিন পেয়ে যাচ্ছে, মানে 8 বা 9 তারিখ পেয়ে যাবা, ঠিক আছে? টপ 50, তার মানে 100টা ক আমরা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? 100% কমন থাকবে ইনশাল্লাহ। তো এইটা ক্লাস করলে তোমার কয়ের প্রস্তুতি কমপ্লিট। তাহলে কয়ের প্রস্তুতি কমপ্লিট হলে আমার অনেকগুলো টপিকের আর পড়ানো লাগতেছে না, যেমন কনসেপ্ট ছোট কনসেপ্ট ক্লিয়ার করা লাগতেছে না এই ক্লাসগুলোতে। তাহলে আমার একটু টাইমটা সেভ হচ্ছে। আমি এই ক্লাসে গিয়ে এগুলোর আলোচনা করি, ঠিক আছে? ওই কয়ের আলোচনা ওই ক্লাসে গিয়ে করা হয়, ঠিক আছে? এবার আসি আমার লিমিটের ক্ষেত্রে কিছু সূত্র জেনে নাও। লিমিট এক্সটেন্ডস টু 0 sin x বাই x হলে এটার মান হবে 1, লিমিট এক্সটেন্ডস টু 0 tan x বাই x হলে এটার মান হবে কত? 1, লিমিট এক্সটেন্ডস টু 1 বাই x পাওয়ার অফ 1 বাই x, তাহলে কি হবে? 1 প্লাস x পাওয়ার অফ 1 বাই x ইকুয়াল টু কি হবে? ই হবে। আর এইটা একটা সূত্র। তো এই তিনটা সূত্র আমার অনেক কাজে লাগবে, তোমরা দেখবা। এবার আরো কয়েকটা সূত্র আমি একটু এই সাইডে লিখি, যেহেতু এই সাইডে আমার কিছু আরেকটা সূত্র লিখতে চাচ্ছি। দেখো আমাদের এখন হলো যে ddx অফ x টু দি পাওয়ার n, যদি কোনো কিছুর পাওয়ার থাকে সেটা কি হবে? এগুলোর আবার আমরা কি মূল নিয়ম অন্তরজ দেখবো, ঠিক আছে? মূল নিয়ম এগুলো কিভাবে হয় এটার আমরা প্রমাণ দেখবো, ঠিক আছে? ddx অফ আমরা জানি কি ddx অফ কি হবে বলতো ভাইয়া? a টু দি পাওয়ার x, তার মানে এটা কি হয়? ax এর কি a হয়। তারপরে কি হয় দেখো, ddx অফ আমার কি হয়? ln x হয়। ln x এর এটা মান কত হবে? 1 বাই x। ddx অফ e টু দি পাওয়ার x, এটার মান কত হয় বলতো ভাই? e টু দি পাওয়ার। এগুলো সব আমরা মূল নিয়ম অন্তরজ দেখবো, ঠিক আছে? তারপরে হলো যে কি, ddx অফ sin x, এটা সমান কি হয়? cos x। ddx অফ cos x, এটা সমান কি হয় বলতো ভাইয়া? cos x ইকুয়াল টু হয় মাইনাস sin x।
ওকে, এই সেটটা মুছে ফেলে ডিডি এক্স অফ 10x, দেখো ডিডি এক্স অফ 10x সমান সমান কি হয় বলো তো ভাইয়া, 10x সমান সমান কি হয় সেক স্কোয়ার এক্স, আর ডিডি এক্স অফ সেক এক্স, এগুলো কিন্তু সব মুখের আগায় থাকা লাগবে, ঠিক আছে এই সূত্রগুলা। তো আমি সেকেন্ড পার্টও আবার এগুলো সূত্র পাবা, তখন আবার আরেকবার তোমার রিভিশন হবে, ঠিক আছে। সেক এক্স ইন্টু 10x, ডিডি এক্স অফ তোমার হলো যে কি এক্স কট এক্স ইকুয়াল টু কি হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর ডিডি এক্স অফ কোসেক এক্স, ডিডি এক্স অফ কোসেক এক্স ইন্টু দেখো কোসেক এক্স, এটা কি হবে কোসেক এক্স ইন্টু কট এক্স। ওকে ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এরপরে দেখো আমার আরও 3টা সূত্র আমি একটু লিখে দেই, এই সূত্রগুলো তোমাকে দেখবা সামনে কাজে লাগবে। যে সেটা হলো কি ডিডি এক্স অফ বিপরীত ত্রিকোণমিতির সূত্র, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান সমান কি হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স কি হবে বলো তো ভাইয়া মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স, এটা সমান সমান কি হবে বলো তো ভাইয়া, টেন ইনভার্স এক্স সমান সমান হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই যে আরেকটা সূত্র একটু লেখো, আমি যেহেতু একটু এটা অনেক উপরে রেখেছি, দেখো ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স, ওকে, এই হলো আমাদের সূত্র, ঠিক আছে। এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই সূত্রগুলো মনে রাখলে আমরা মোটামুটি অনেকগুলো জিনিস কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। এই হলো আমাদের বেসিক যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে আজকের ক্লাসে। এখন এগুলোর জন্য মনে রাখার জন্য কয়েকবার একটু যদি তোমার খাতার সামনে টাঙ্গানো থাকে তাহলে তোমরা বারবার একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে। এবার আসো আমাদের, আমি বললাম যে এই চ্যাপ্টারের মধ্যে লিমিটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা কি জানি, বিভিন্ন ধরনের আমরা মানে কোশ্চেন দেখবো ছোট ছোট। তো ওই ছোট ছোট প্রশ্নের পার্টটুকু আমরা স্কিপ করতেছি। কেন স্কিপ করতেছি? কারণ ওইটার আলোচনা আমার টপ 50 কতে হচ্ছে। তো টপ 50 কয়ের কিন্তু ক্লাসের লিঙ্ক আমি তোমাদের এই গ্রুপটাতে দিয়ে দিচ্ছি। তো যারা ক্লাসটা দেখোনি তোমরা একটু দেখে ফেলবা, তাহলে ওই ক্লাসটা একটু সময় নিয়ে দেখলে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো ক্লাস, একটা ক্লাস। তো এই 1.5 ঘন্টার মধ্যে তোমার কয়ের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আসো ভাইয়া, এখানে আসো মূল নিয়মে অন্তরজ আমাকে বের করতে বলা হয়। তো মূল নিয়মে অন্তরজের ক্ষেত্রে তোমাকে আমি কয়েকটা নিছি, দেখো এইটা একটা নিছি, এইটা একটা নিছি, এইটা একটা নিছি, এরকম 3 ধরনের নিছি। তো এই 3 ধরনের তোমার পরীক্ষায় এর বাইরে কোনো আসে না, মানে ম্যাক্সিমাম টাইমে এই 3 ধরনের প্রশ্নই হয়। এই যদি এর বাইরে আসে একই নিয়মে করবো আমরা, মানে নিয়ম তো একই, জাস্ট আমি উদাহরণ হিসাবে 3টা নিছি। এখন নিয়মটা কি দেখো, তোমাকে একটা জিনিস ধরে নিতে হবে। ধরো এই যে ই টু দি পাওয়ার এক্স, এটাকে ধরতে হবে, ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি ধরবা ই টু দি পাওয়ার এক্স ধরবা, এরকম একটা ধরে নিবা। মূল নিয়মে ম্যাথগুলা পরীক্ষায় খয়ের জন্য 100% আসবে ভাইয়া, খয়ের জন্য 100% আসবে। কেন আসবে একটু পরে আমি দেখাচ্ছি তোমাকে। আমি যখন এই যে সিকিউতে দেখো উদ্দীপকের আলোকে মূল নিয়মে এই যে লন এক্স এর অন্তরজ নির্ণয় করো, দেখো তোমার পরীক্ষা আসছে। এরপরে দেখো, এরপরে কি বলছে, উদ্দীপকের দেখো উদ্দীপকের সাহায্যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করতে বলতেছে। দেখো তারপরে তোমাকে কি বলছে, দেখো 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 এই মানে তুমি বুঝতেই পারতেছো যে এই তোমার কি এই টাইপের সিকিউ তোমার পরীক্ষায় আসবে। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এটা যদি হয় তাহলে তোমার কি হবে, দেখো তো ভাইয়া আমি এখানে কি দেখছি, ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স। যদি এরকম তুমি দেখো যে এটা প্রথমে ধরে পরের লাইনটা এটা লিখবা, সব ক্ষেত্রে ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু আমাদের মূল নিয়ম অন্তরজের একটা মেইন সূত্র হিসাবে এটা ইউজ করবা, ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, তাহলে এখানে ফাংশন অফ এক্স প্লাস এইচটা কি হবে বলতো ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, তাই না? তাহলে আমি একটু এখানে বসাই লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইচ, তাই না? বলো তো ভাইয়া, এরকমই তো থাকতেছে। হ্যাঁ, এরকমই থাকতেছে। এইবার দেখো ভাইয়া, আমি জাস্ট এখান থেকে একটু এটাকে কি করি, এটাকে আমরা জাস্ট ই এর সূত্রের মতো করে ভাঙাই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ, এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কি এইচ। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। এইটুকু যদি আমরা করি দেখি, আমি আবারও বলতেছি একটু ক্লাসটা বড় হবে, ঠিক আছে, এটা আমার অনুরোধ। ওকে, বড় হলেও আমাদের একটু করা লাগবে, ঠিক আছে। তো এটা হলে দেখো আমি এখান থেকে কি কমন নিতে পারি, দেখো লিমিট এক্স টেন্স টু 0, দেখো এইচ টেন্স টু 0, এইচ টেন্স টু 0, আর এখান থেকে দেখো ই এক্সটা যদি আমি কমন নেই তাহলে ই এক্স কমন নিলে ই এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। তাহলে এখান থেকে ই এক্সটাকে যদি আমি নামাই ফেলি তাহলে লিমিট এইচ টেন্স টু 0 ই এক্স, এটাকে সামনে
রাখলাম, আর এখানে কি হবে e⁻h-1/h, ঠিক আছে, এরকম হলো, ঠিক আছে, এরকম হলো। ওকে, খুব ভালো কথা, ওকে, খুব ভালো কথা, এরকম আসলো। এখন দেখো e⁻h এর একটা সিরিজ তোমাকে মনে রাখা লাগবে। এই একটা সিরিজ দিয়ে তুমি অনেকগুলো সিরিজে কনভার্ট করতে পারবা চাইলে, ঠিক আছে। e⁻h এর সিরিজটা মনে রাখবা কিভাবে, দেখো তুমি এই e⁻h এর সিরিজটা হলো 1 + h² 2 ফ্যাক্টোরিয়াল, পাওয়ার যত হবে ফ্যাক্টোরিয়াল তা হবে h³ 3 ফ্যাক্টোরিয়াল, h⁴ নিচে হলো 4 ফ্যাক্টোরিয়াল। এটা হলো কি এই ইএস এর সিরিজ, আমাদের এটা মুখস্থ রাখা লাগবে। এস এর সিরিজটা যদি মুখস্থ রাখি, আর এইচ এর দেখো এইচটাকে আমরা ইএস এর মাধ্যমে কনভার্ট করে নিয়ে এটাকে কি করতে পারে 1 + h ln a, তারপরে হলো h ln a হোল² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h ln a হোল³ 3 ফ্যাক্টোরিয়াল। এটা সুন্দর একটা প্রুফ আছে যে এটা আসলে কিভাবে হয় এই সিরিজটা, ঠিক আছে। তো আমাদের জাস্ট এই সিরিজগুলো একটু মনে রাখতে হবে, তাহলে আমি দেখো e⁻x এর সূত্রে যখন কনভার্ট করতে বলবো তখন এই সিরিজটা আসবে, তখন আমি কিন্তু পেরে যাব, তাই না। এরকম সিরিজটা যদি মনে রাখে তাহলে সবই সম্ভব। দেখো লিমিট h → 0 এর এখানে কি থাকতেছে e⁻x, আর e⁻h এর সিরিজটা কি 1 + h + h² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h³ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আর ডিভাইডেড বাই কি আছে h আছে, ঠিক আছে। তো এখান থেকে মজার বিষয় কি দেখো, মজার বিষয় হলো যে তুমি এখান থেকে সবগুলা জিনিসগুলোকে কি করতে পারো, একে 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 তোমার কি করতে পারো বলো তো ভাইয়া, একে একে তুমি ভাগ করে দিতে পারো, তাই না। এই সময় আবার কে কল দেয়, দেখো তুমি কি করে দিতে পারো, ভাগ করে দিতে পারো। দেখো ভাগ করে দিলে কি হবে, জাস্ট দেখো দেখো দেখো। আচ্ছা একটা মিনিট, আমি একটু কলটা একটু ধরি। ওকে, সমস্যা নাই, ওকে। তারপরে দেখো ভাইয়া এখান থেকে দেখো এটা থাকে, আর এখানে শেষে কি থাকে, একটা কি থাকে, একটা দেখো একটা থাকে -1, একটা থাকে কি -1। তো এই 1 আর এই -1 কাটাকাটি হলে লিমিট h → 0 e⁻x, তাহলে এখানে কি কি থাকে দেখো তো, h + h² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h³ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 বাই h। তাহলে h দেখো এখান থেকে সবগুলো থেকে একটা করে h কমন নিয়ে নাও উপর থেকে, লিমিট h → 0 e⁻x, এখান থেকে h যদি কমন নাও 1 + h/2 ফ্যাক্টোরিয়াল প্লাস h² 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই h। তো এই h কাটাকাটি, তাহলে থাকতেছে কি দেখো, থাকতেছে হলো যে লিমিট h → 0 e⁻x, আর এখানে থাকতেছে কি 1 + h/2 ফ্যাক্টোরিয়াল প্লাস h² 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখন h এর মানটা কত বলো তো, 0 বলতেছে, তাহলে এটা বসাই দিও। দেখো তো 0 + h/2 ফ্যাক্টোরিয়াল 0² ইয়া, দেখো এখানের মধ্যে এই যে এখানের মধ্যে একটা জিনিস ইয়া হয়েছে কি দেখো তো, এখানের মধ্যে দেখো এটা কি ছিল বলো তো ভাইয়া, এটা তো ছিল 1, এখানে লিখছে h, এটা হবে কি 1, তার মানে এখানে 0 বসাও, 0/2 ফ্যাক্টোরিয়াল মানে 0, 0/0² 3 ফ্যাক্টোরিয়াল মানে 0, তার মানে এটা পুরোটা হলো 0, আর এখানে থাকে একটা 1, তার মানে থাকে কি তাহলে এইটুকু যদি পুরোটা 0 হয়, 0 + 1 মানে 1, আর e⁻x তো আগে থেকে আছে, আর তার সাথে 1 একটা গুণ হয়ে যাবে, তার মানে e⁻x। জাস্ট এখন যখন বসাই দিবা তখন আর লিমিটটা রাখবা না, যখন তুমি মানটা বসাই দিবা তখন আর লিমিটটা রাখবা না, ঠিক আছে। এটাকে আমরা যখন একটু যখন আমরা অ্যাডমিশনে চলে যাব, তখন আমরা এগুলাকে কিসের মাধ্যমে করবো জানো, এল হসপিটাল রুলস বা লা ফিতাল রুলস দিয়ে, অনেক সুন্দর ম্যাথ। হসপিটালে গেলে কি কি হয় সব কিছু মিলিয়ে ভাইয়া পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো ম্যাথ ক্লাস নিয়ে কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ অ্যাডমিশনে, ম্যাথ না, ফিজিক্স না, কেমিস্ট্রি না, সব প্রো টিচারকে অ্যাডমিশনে কানেক্ট করা হচ্ছে, ঠিক আছে। ওকে ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমাদের ddx অফ ln x এর আমরা সূত্রে কনভার্ট হয়ে যাই, ঠিক আছে। ddx অফ ln x এর সূত্রে আমরা কনভার্ট হয়ে যাই। এবার আসো ভাইয়া ddx অফ ln x এর, এই যে ddx অফ ln x এর সূত্রটা কি, ddx অফ ln x এটা। তো এটার আমাদের কি হবে, ফাংশন অফ এক্সটা কি হবে বলো তো ভাইয়া, ফাংশন অফ এক্স হবে কি ln x, তাই না। ফাংশন অফ x যদি ln x হয়, আমি একটু আগে তোমাকে বলছিলাম যে সবসময় একটা সূত্রের লাইন লেখা লাগবে, ddx অফ ফাংশন অফ x, ddx অফ কি লেখা লাগবে, ফাংশন অফ x, ddx অফ ফাংশন অফ x, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ দেখো, ওকে, ddx অফ কি আছে, ddx অফ ফাংশন অফ x, ddx অফ ফাংশন অফ x, ঠিক আছে। ফাংশন অফ x যদি এটা হয় তাহলে কি হবে, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই কি h। তাহলে এটা যদি হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখানের মধ্যে ফাংশন অফ x মানে কি ln x, তো এটা কি হবে, এটা হবে ln x প্লাস h আর মাইনাস কি হবে ln x ডিভাইডেড বাই h, তাই না। বলতো এটা আমি বলতেই পারি, তাই না, এটা আমি বলতেই পারি। এখন যদি এই জিনিসটা আমি বলতেই পারি তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখান থেকে কি কি ঘটনা ঘটতে পারে, এখান থেকে যে ঘটনা ঘটতে পারে তুমি এখান থেকে চাইলে
এখান থেকে চাইলে এই ভিতর থেকে একটা এক্স কমন নিতে পারো, তাহলে কি থাকে 1 প্লাস এইচ বাই এক্স, পারো কিনা মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এইচ লিখতে পারো কিনা, অবশ্যই পারো। তো এখান থেকে এবার তুমি একটু এগুলোকে আলাদা করে দাও, আলাদা করলে কি কি থাকতেছে দেখো তো। আলাদা করলে লনের ক্ষেত্রে কি হয়, আমি জাস্ট তোমাকে এই জিনিসটা সবসময় বলে আসছি যে তোমরা যদি লনের যদি এই জিনিসগুলো যদি বেসিক জিনিসগুলো জানো তাহলে অনেক বেশি সহজ। ওকে, অনেকটা টাইম চলে যাচ্ছে, মনে হয় অনেকে মনে মনে বলতেছে কতক্ষণ ধরে ক্লাস। আচ্ছা দেখো লন, দেখো এখানে আমরা কি করতে পারি, লনের সূত্রের ক্ষেত্রে এগুলোকে আলাদা করতে পারি, যদি গুণ অবস্থা থাকে তাহলে আমরা যোগ লিখতে পারি, ঠিক আছে। লন 1 প্লাস এইচ বাই এক্স, কি করছি এটাকে আলাদা রাখছি আর এটাকে আলাদা রাখছি, মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। এই লন এক্স কাটাকাটি, তাহলে থাকতেছে কি এই আমি তো মনে হয় একটা জিনিস শেয়ার করে ফেলছি, তাই না। আমি একটা জিনিস মনে হয় কি করছি দেখো তো, একটা জিনিস দিতে প্রথম থেকে ভুলে গেছি, লিমিট এইচ টেন্ডস টু জিরো। দেখো এই জিনিসটা আমি দিতে ভুলে গেছি, এটা কিন্তু তোমাদের করা যাবে না, ঠিক আছে। লিমিট এইচ টেন্ডস টু জিরো, ঠিক আছে, লিমিট এইচ টেন্ডস টু জিরো, লিমিট এইচ টেন্ডস টু জিরো। তাহলে এখান থেকে দেখো এই পাশে যদি আসো, এই পাশে থাকলে কি আসতেছে দেখো, লিমিট এইচ টেন্ডস টু জিরো লন 1 প্লাস এইচ বাই এক্স ডিভাইডেড বাই এইচ। এখন দেখো ভাইয়া আমি তোমাকে উপরে একটা সূত্র লিখছি খুব সুন্দর লাইন ধরে, লন 1 প্লাস এইচ বাই এক্স এর একটা সিরিজ তোমাকে মুখস্থ রাখা লাগবে, যে এইচ বাই এক্স মাইনাস হাফ ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, যা পাওয়ার হবে তাই হবে নিচে ভাগ, প্লাস দেখো একটা ক্ষেত্রে প্রথমটা বিজোড়গুলোর ক্ষেত্রে মাইনাস আর জোড়গুলোর ক্ষেত্রে প্লাস, দেখো 2 হলো জোড় তার আগে মাইনাস, 3 হলো বিজোড় তার আগে প্লাস। যদি এটা হয় তাহলে এটা কি হবে দেখো তো ভাইয়া, এটা হয় লিমিট এইচ টেন্ডস টু জিরো, জাস্ট সিরিজটা বসাই দিচ্ছি, যে এইচ বাই এক্স মাইনাস হাফ ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 এইচ কিউব বাই এক্স কিউব মাইনাস কি হবে মাইনাস ডট 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 ডিভাইডেড বাই কি হবে এইচ হবে। তাহলে এখান থেকে দেখো ভাইয়া, এখান থেকে আমি কি করতে পারি, আমি এটাকে ভাগ করে দিলে কি কি থাকে দেখো, লিমিট এই যে দেখো জাস্ট এখন তুমি একদম ভালো মতো কি করতে পারবে, এইচ টেন্ডস টু জিরো, এখান থেকে এইচ একটা চলে গেলে দেখো সবগুলো থেকে একটা এইচ কমন নিয়ে নাও, কমন নিলে থাকতেছে কি 1/x মাইনাস হাফ ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার, তারপরে কি 1/3 এইচ স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস ডট 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 ডিভাইডেড বাই এইচ। এটা আর এটা চলে গেছে, এটা চলে গেলে তাহলে থাকতেছে কি, তাহলে দেখো থাকতেছে যে এইটা, সেটা কি থাকতেছে যেটা, সেটা হলো দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো আমার থাকতেছে যে এখানের মধ্যে 1 দেখো 1/x মাইনাস হাফ ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 এইচ কিউব বাই এক্স। হ্যাঁ দেখো এইচ সরি এইচ, এটা কি এটা শুধু এইচ, বা এটা কি এইচ স্কোয়ার বাই এক্স কিউব, মানে একটা করে এইচ কমছে মাইনাস ডট 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 ডট। এখন দেখো এখানে জাস্ট এইচ এর মানগুলো বসাই দাও, তাহলে এটা তো এইচ এর মান নাই, তার মানে এটা থাকতেছে শুধু 1/x, আর এটার মধ্যে এইচ এর মান 0 বসালে 0/something মানে 0/something মানে 0, তার মানে পুরোটা হয়ে যাচ্ছে 0, তার মানে থাকতেছে কি 1/x মাইনাস 0 প্লাস 0, মানে শুধুমাত্র এটা 1/x এ থাকতেছে। আর যেহেতু এটা বসাই দিচ্ছ আর এটার কোনো কাজ নাই, তার মানে এটা শেষ হয়ে যাবে। তো আমরা যখন ওই যে অ্যাডমিশনে পড়াবো না লাফিতাল রুলস, তখন আমরা কি করব, তখন আমরা এই যে পার্টটুকু আছে না, এই পার্টটুকুতে আমরা যেই কাজটা করব কি, এই পার্টটুকুতে আমরা যে কাজটা করবো যে তুমি হলো যে ওই যে হাসপাতালে যখন কনসেপ্টটা ক্লিয়ার করাবো না, তখন হাসপাতালের মধ্যে বেড নিয়ে আমরা যখন কাউন্টারে নিয়ে যাই, যখন রোগী সুস্থ হয়ে যায় তখন রোগীকে বেড থেকে ছাড়া করে বেডটাকে আমরা কিন্তু কী করি সরাই ফেলি, এটা হলো সেই বেডটা থাকে আর রোগীর হিসাব নিকাশটা হয়, এইভাবে আমরা বুঝাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এই যে এই হলো আমাদের 1/ln x এর ডিফারেন্সিয়েশন মান কত 1/x। এই যে লাস্ট আমাদের মোটামুটি আমাদের তাহলে মূল নিয়ম অন্তরজের ঘটনা বলি শেষ হয়ে যাবে, ঠিক আছে। ddx কি বলছে যে sin x, ddx এর ক্ষেত্রে কি ওই যে সেম ফাংশন অফ x ধরলাম, ধরে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া সাইন এক্স, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি ডিডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, লিমিট এইচ টেন্ডস টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো কি হবে বলো তো ভাইয়া, ফাংশন অফ এক্স প্লাস এইচ মানে কি সাইন এক্স প্লাস এইচ আর মাইনাস সাইন এক্স কি হবে, তারপরে দেখো তো ভাইয়া এ ডিভাইডেড বাই এস। এখন দেখো ভাইয়া সাইন সি মাইনাস সাইন ডির সূত্র আমরা কিন্তু ত্রিকোণমিতির ক্লাসটা আগেই করছিলাম, সাইন সি মাইনাস সাইন ডির আমরা সূত্র জানি, তাই কিনা বলতো ভাইয়া, সাইন সি মাইনাস সাইন ডি এর আমরা সূত্র জানি। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি, সাইন সি মাইনাস দেখো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি হবে 2 cos, দেখো তাড়াহুড়া করতে গিয়ে মেন সূত্রটাই 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে। এটা হলো আমাদের সাইন সি মাইনাস সাইন ডির সূত্র, তাহলে ওইটাই ভাঙ্গাই লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে আমাদের কি থাকতেছে এইচ
টু কস সি প্লাস ডি মানে এক্স প্লাস এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই টু সাইন এক্স দেখো এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই টু। এখান থেকে থাকতেছে যে দেখো এখান থেকে কি থাকতেছে আর এখান থেকে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে যে লিমিট এইচ টেন্স টু জিরো, এখান থেকে থাকতেছে তোমার হলো যে টু কস এক্স প্লাস এইচ বাই টু, আর এখান থেকে থাকতেছে সাইন এইচ বাই টু, ঠিক আছে, ডিভাইডেড বাই কি থাকতেছে এইচ থাকতেছে। ওকে ফাইন, এবার জাস্ট দেখো জাস্ট নর্মাল আমার কি হবে, নর্মাল আমার এটা ক্যালকুলেশন হবে। দেখো এটা কি করে এবার, ওকে একটা মজার বিষয় দেখায় তাহলে এই যে টুটা আছে না, আমরা এই টুটাকে একটু নিচে লিখে ফেলি। আমরা যদি একটু টুটাকে যদি নিচে লিখি তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো, আমরা যদি টুটাকে নিচে লিখি তাহলে এই যে দেখো এটা যখন টু যদি এখানে উপরে থাকে তাহলে এটা নিচে আসলে তো এটা উপরে চলে যাচ্ছে, তার মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্যালেন্স হয়ে গেলে একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো এরকম যদি থাকে, সরি একটু দেখো এরকম যদি থাকে তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এইখানের মধ্যে তুমি জাস্ট একটা সূত্রের কথা মনে আছে, প্রথম স্লাইডে আমি লেখাইছিলাম যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এখানে যা থাকবে এটা যদি তা থাকে ইকুয়াল টু কত হয় 1 হয়। তাহলে দেখো আমি এখানে বলতে পারি কিনা, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো এই যে যেটা আছে এটার দিকে একটু তাকাও ভাইয়া, এইটা এই যে দেখো এইটুকুর মান লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এস বাই টু ডিভাইডেড বাই এস বাই টু, এটার মান কত হয় 1 হয়, একটু আগে দেখালাম। তার মানে এইটুকুর মান 1, আর এইটুকুর মান তুমি এখানে একটু বসাই দাও, দেখো তো এইচ এর মানটা কত বসাবা, 0 বসাবা, 0/2 মানে কত 0, তার মানে থাকতেছে কি শুধুমাত্র cos x ইন্টু কত থাকতেছে 1, তার মানে কি এখানের মধ্যে তুমি কি পাচ্ছ দেখো cos x প্লাস h/2, দেখো আগে একটা লাইন লেখো তারপরে লাইনটা লেখো, তো এইচ এর মান এখন 0 বসাই দিলে তোমার কি থাকতেছে ইন্টু পাচ্ছ কত, ইন্টু পাচ্ছ 1, তার মানে এখানে পাচ্ছ কত cos x, দেখো s এর মানটা 0 বসাই দিলে থাকতেছে cos x। তো এইভাবে আমরা মূল নিয়মের ম্যাক্সিমাম অন্তরজগুলো বের করে নিতে পারবো, যা সূত্রটা মনে রাখতে হবে, এইটুকুই হলো আমার মেইন খেলা। ওকে এবার আসো আমরা হলো যে এবার কি করব, আমরা ইউভি এর ডিফারেন্সিয়েশন দেখব, ঠিক আছে। ইউভি এর ডিফারেন্সিয়েশনের আগে আমাদের চেইন রুল বলতে একটা শব্দ আছে, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে ইউভি এর ডিফারেন্সিয়েশনটা দেখি। ধরো তোমাকে দুই ধরনের ফাংশন ডিডি এক্স, ধরো বলতেছে যে এক্স সাইন এক্স, তাহলে এই ক্ষেত্রে একটা যদি ইউ হয় আর একটা হয় কি ভি, একটা যদি ইউ হয় আর একটা হয় বি, তাহলে কি হবে ইউভি এর সূত্র হলো ইউ ডিবি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স, এটা হলো সূত্র। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে কনভার্ট করব, দেখো ইউ যদি এক্স হয় এক্স ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ডিডি এক্স অফ ইউ, সাইন এক্স ডিডি এক্স অফ কি হবে বলতো ভাইয়া এক্স হবে, তার মানে এখান থেকে কি হবে এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু কত হবে 1 হবে, তার মানে এটা হয়ে গেছে আমার কি এইটুকুর মান, ঠিক আছে। ঠিক তেমনি যদি আমাকে এরকম বলতো যে ডিডি এক্স অফ সাইন এক্স বাই এক্স, তখন আমি কি বলতাম, এটা হলো ইউ বাই ভি, তখন আমি বলতাম যে এক্স স্কোয়ার এক্স ডিডি এক্স অফ সাইন এক্স তারপরে কি বলতাম বলো তো ভাইয়া মাইনাস সাইন এক্স ডিডি এক্স অফ এক্স বলতাম, তাই কিনা। তাহলে এটা করলে কি আসবে দেখো নিচে আসতেছে এক্স স্কোয়ার এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স, বুঝতে পারছো মাইনাস সাইন এক্স, এটাই হলো আমার অ্যান্সার। তো ইউভি এর ফর্মুলাটা আমরা এইভাবে অ্যাপ্লাই করব, এটা দেখাই দিলাম এবং ফর্মুলা দুইটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসো, এরপরে আরো কয়েকটা জিনিস দেখো, তোমরা আরেকটা কয়েকটা লাইন লেখো, ইমপ্লিসিট ফাংশন, কি ফাংশন ইমপ্লিসিট ফাংশনকে আমরা অনেক সময় বাংলায় বলি অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন হলো যে ধরো তোমাকে এমন থাকলো যে, ধরো তোমাকে কি থাকলো এমন থাকলো যে কেমন থাকলো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এগুলো এক্সট্রা করে জানার জন্য বলতেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এরকম বললো যে এটার ডিফারেন্সিয়েশন বের করতে, এটার ডিফারেন্সিয়েশন তোমাকে কি বলছে বের করতে, ঠিক আছে, এটার ডিফারেন্সিয়েশন বের করতে। তাহলে তুমি এখানে দেখো এখানে কোনোভাবে তুমি ওয়াইগুলাকে একসাথে করতে পারতেছো, ওয়াইগুলাকে আলাদা করতে পারতেছো না, কেন পারতেছো না, দেখো এখান থেকে যদি ওয়াই কমন নাও তাহলে তোমার কি থাকতেছে, দেখো তো একটা ওয়াই এক্সট্রা করে থেকে যাচ্ছে, তার মানে তুমি চাইলেও কোনোভাবে ওয়াইগুলাকে এক সাইডে নিয়েও তুমি কি করতে পারতেছো না। যেমন ধরো অনেকে বুঝতে পারতেছে না মনে হয়, এক্স দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর ওই পাশে এক্স স্কোয়ারটাকে মাইনাস এক্স স্কোয়ার করে দাও, তাহলে ওয়াইটা কমন নিলে কি থাকতেছে, দেখো ওয়াই স্কোয়ার থেকে যেহেতু ওয়াইটা কমন নিচ্ছ তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। দেখো এইখানের মধ্যে ওয়াইটাকে এক সাইডে রাখলে এখানে আবার ওয়াইটা কিন্তু ওই সাইডে চলে যাচ্ছে, তার মানে ওয়াইকে কোনোভাবে একা করা যাচ্ছে না। এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলি ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন, এক্স ওয়াই সম্মিলিত পদ একসাথে থাকে তাদেরকে। এখন ইমপ্লিসিট ফাংশনের জন্য আমাদের ইকুয়েশনটা বা আমরা কি করবো বলতো, একটা সূত্র মনে রাখবো, মাইনাস এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কি মনে রাখবা মাইনাস এক্স এর
সাপেক্ষে ডিফারেন্সিয়েশন খুব বেশি লাগে না, ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এটা দিয়ে করলে আমাদের মোটামুটি আমরা এটার অ্যান্সার বের করতে পারবো, ঠিক আছে। মানে এক্স এর সাপেক্ষে মানে কি, তুমি এক্স এর মাধ্যমে এগুলো সবগুলোকে ডিফারেন্সিয়েশন করবা, তখন ওয়াই হয়ে থাকবে কি, সহ হয়ে থাকবে, আর এটা ক্ষেত্রে ধ্রুবক হয়ে যাবে। আর এখানের মধ্যে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে, মানে এই ধরনের ম্যাথগুলো খুব একটা আসে না, এমসিকিউতে আসে, এই জন্য বলে রাখলাম, ঠিক আছে। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো প্যারামেট্রিক ইকুয়েশন বা পরিমিতিক সমীকরণ, ঠিক আছে, পরিমিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। এখন এগুলা নিয়ে মাথা ঘামাতে গেলে আবার মাথা তোমাদের আউলা ঝাউলা হয়ে যেতে পারে, যে ভাইয়া কি বলতেছেন, যে প্যারামেট্রিক ইকুয়েশন, ইমপ্লিসিট ফাংশন, এগুলো তোমার হলো যে সিকিউর জন্য না ভাইয়া। তো আমার জাস্ট মনে হলো যে কয়েকটা জিনিস একটু বলে দেওয়া উচিত, এই জন্য বলতেছি। প্যারামেট্রিক ইকুয়েশনে কি হয়, ধরো ওয়াই ইকুয়াল টু বলতেছে সাইন এক্স, সাইন থিটার, আর বলতেছে যে এক্স ইকুয়াল টু বলতেছে কস থিটার। তো এইখানের মধ্যে কি হয়েছে, দুইটা কমন দেখো কি আছে, থিটার আছে। এই থিটারটা হয় কি বলতো ভাইয়া, এই থিটারটা হয় একটা প্যারামিটার। কার সাপেক্ষে দেখো, ওয়াই এর সাপেক্ষে একবার, এক্স এর সাপেক্ষে একবার। তো এদের যদি বলা হয় যে ডিফারেন্সিয়েশন মানটা বের করতে, ডি ওয়াই বাই ডিএক্স বের করতে, সবসময় মনে রাখবা যে যেটা আমাদের কমন তার সাপেক্ষে আমি কি করবো, একবার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করবো, তার সাপেক্ষে আমি একবার কি করবো, এক্স কে ডিফারেন্সিয়েশন করবো। মানে এক্স এর যে মানটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যে মানটা আসবে সেটাই হলো আমার কিসের উত্তর বলতো ভাইয়া, আমার পরিমিতিক সমীকরণের উত্তর। আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছো। এগুলো হলো জাস্ট বেসিক জিনিসগুলো নিয়ে আমি কথা বলতেছি। আমাদের মেইন আলোচনা বিষয় হলো যে, এইবার আসো এইখানে আসো, সেটা হলো কি, সেটা হলো যে আমাদের মেইন আলোচনা বিষয় আরেকটা হলো যে, এখান থেকে বললাম না যে দুই ধরনের, দেখো এখান থেকে আজকে যে আমার আলোচনার বিষয় তার মধ্যে একটা হলো কি মূল নিয়ম অন্তরজ, আরটা হলো পর্যায়ক্রমিক অন্তরজ। তো এই হলো সেই আমার কাহিনী, সেটা কি আমরা বলতে পারি পর্যায়ক্রমিক অন্তরজ। অনেকে অনেক সময় এটার সাথে চেইন রুলকে মিলাই ফেলো। দেখো চেইন রুলটা কি আর পর্যায়ক্রমিক অন্তরজটা কি একটু বলি, ঠিক আছে। পর্যায়ক্রমিক অন্তরজটা হলো যে, ধরো তুমি কি করতেছো, বারবার ডিফারেন্সিয়েশন করছো, ওটা একটা জায়গায় গিয়ে বারবার মিলিত হবে, ঠিক আছে, একটা জায়গায় বারবার ঘুরে আসে। ওই যে পর্যায় গতি পড়ছি না, হ্যাঁ পর্যাবৃত্ত গতি পড়ছি না আমরা, তো ওইখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া, একটা নির্দিষ্ট কেন্দ্রকে করে বারবার ঘুরতে থাকে। এই অন্তরজটা হবে কি, ধরো একটা জিনিসকে বারবার ডিফারেন্সিয়েশন করার পরে, ধরো একবার, দুইবার, তিনবার, চারবার এবার ডিফারেন্স করলে একটা মান আসতেছে, আবার 8 বার এবার ডিফারেন্স করলে আরেকটা মান আসতে, মানে একই মান আসতেছে, 12 বারের নাম্বার এবার ডিফারেন্স করলে একই মান আসতেছে। তার মানে এই যে এইটা কি বলতো, একই জিনিস বারবার যেহেতু ফিরে আসতেছে, এই ধরনের অন্তরজকে আমরা কি বলতে পারি, পর্যায়ক্রমিক অন্তরজ, ঠিক আছে। তো পর্যায়ক্রমিক অন্তরজটা কি, এবার একটু আমি বলি পর্যায়ক্রমিক অন্তরজ থেকে কি টাইপের প্রশ্ন হয়। তো এইটা থেকে আরেকটা কয়টা জিনিস একটু জানা দরকার, যে তোমাকে ধরো যদি বলা হয় যে একবার ডিফারেন্সিয়েশন করা, তার মানে কি অনেক সময় ওয়াই প্রাইম বলে বা ওয়াই ওয়ান বলে, তারপরে কি বলা হয় বলো তো ভাইয়া, এরকম বলে যে এফ প্রাইম এক্স, মানে বিভিন্নভাবে, অথবা ডি ওয়াই বাই ডিএক্স, এগুলো সবগুলো দিয়ে আসলে কি বোঝায়, একবার তোমার কি হয়েছে ডিফারেন্সিয়েশন করতে বলে বা অন্তরজ করতে বলে। দুইবার যদি হয় ওয়াই প্রাইম ওয়াই টু এফ প্রাইম এক্স, তারপরে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা দিয়ে দুইবার বোঝায়। তিনবার এবার কি হবে, ওয়াই প্রাইম ওয়াই থ্রি, এটা প্রাইম এক্স, আর ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, ঠিক আছে, এগুলো আমাদের বোঝায়। তো এখান থেকে আমাদের কি ধরনের কোশ্চেন হয় আমি একটু তোমাদেরকে করি। এখন এইখান থেকে কোশ্চেন আসলে সলভ করার আগে আমি একটা কোশ্চেন নিয়ে সলভ করালে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন এটাকে তোমাকে কে হেল্প করবে জানো, সবচেয়ে বেশি হেল্প করবে আমাদের এই সূত্রগুলা। এই জন্য আমি আগে এই চ্যাপ্টারের সূত্রগুলো লেখাই দিয়েছিলাম, এই ডান সাইডের সূত্রগুলা, সবগুলা সূত্র। এখন বিষয়টা কেমন আমি বলি তোমাকে, ধরো আমার কি আছে, আমি একটা ইয়া দিয়ে বুঝাই, চেইন রুলের মতো করে একটু বুঝাই। ধরো ডিডি এক্স অফ আছে কি, ডিডি এক্স অফ আছে তোমার হলো যে, বা ওয়াই ইকুয়াল টু আছে কি, ওয়াই ইকুয়াল টু আছে সেক ইনভার্স রুট ওভার এক্স আছে। এখন দেখো ভাইয়া, এটাকে বলতেছে যে তিনবার ডিফারেন্সিয়েশন করতে বা দুইবার ডিফারেন্সিয়েশন করতে, ওয়াই টু ইকুয়াল টু হোয়াট বলতেছে, ঠিক আছে। এখন তুমি কি করবা, প্রথমবার দেখো ডিফারেন্সিয়েশন কি হবে, এটাকে তুমি এক্স চিন্তা করবা, যেহেতু এক্স না তাও এক্স চিন্তা করবে, এটা পুরাটাকে, তার মানে সেক ইনভার্স এক্স। দেখো ডিওয়াই বাই ডিএক্স হবে কি, ডিডি এক্স অফ সেক ইনভার্স রুট ওভার এক্স। তার মানে এটাকে কি করব, এটা করলে হবে 1 বাই, দেখো ভাইয়া সেক ইনভার্স এক্স এর সূত্রটা কি ছিল বলো তো ভাইয়া, 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না, 1 বাই এক্স, তার মানে 1 বাই এক্সটা কি হবে বলতো, রুট ওভার এক্স, আর কি হবে এক্স স্কোয়ার মানে কি এক্স মাইনাস 1, ঠিক আছে। এই যে দেখো এক্স মাইনাস 1, সরি একটা রুট আছে, তাই না, হ্যাঁ একটা রুট আছে। এবার দেখো ভাইয়া, এইখানের মধ্যে যেটা তুমি এক্স ধরছিলে এটাকে আসলে এক্স ছিল না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, ডিডি এক্স অফ রুট ওভার এক্স। এটাকে ডিফারেন্সিয়েশন করলে তোমার মান আসবে যে 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স। আর এটা হবে কি, এটা হবে যে তোমার হলো যে দেখো রুট ওভার এক্স ইন্টু এক্স মাইনাস 1,
তাই কিনা? এই যে দেখো এটাকে যদি তুমি ইয়া করে দাও, পাশাপাশি গুণ করে দাও 1/2x আর x - 1, এটাই হলো অ্যান্সার। তার মানে কি এই ম্যাথগুলো আমরা এইভাবে করবো যে একবার দেখো এইটা তো অ্যান্সার না, আসলে এটা হলো কি একবারের অন্তরজের মান। এবার যদি আমাকে 2 নাম্বার এবার বলে তখন আমি কি করব দেখো তো, d²y/dx²। তার মানে এই জিনিসটাকে আমার কি করতে হবে বলতো ভাইয়া, এবার অন্তরজ করা লাগবে। এবার যদি অন্তরজ করা লাগে জাস্ট কি বলতো ভাইয়া, 1/2x / x - 1, এটাকে লেখা যায় কি 2x² - 2x। তো এইটাকে তুমি যদি একটু চাও তাহলে সুন্দর করে তুমি কি করতে পারো, নর্মাল অন্তরজের নিয়মে আমরা করে ফেলতে পারি। এই হলো আমাদের ঘটনা, ঠিক আছে। এবার আসো আমরা একটা কোশ্চেন নিয়ে আশা করি আমরা সলভ করলে আমার ধারণা এই ম্যাথটা আমরা খুব ভালো মতো বুঝতে পারবো, ঠিক আছে। তো আমি প্রথম এই সিকিউটা নিয়ে সলভ করব। এই সিকিউটা একটু কঠিন আছে, গ নাম্বারটা, এটা দিয়ে আমি সলভ করব। খগুলা সবগুলা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। এখন গ, এরকম 2টা প্রশ্ন সলভ করাই দিলে পর্যায়ক্রমিক অন্তরজ তোমার কমপ্লিট। এরপরে তো আমাদের নেক্সট যে পার্ট 2টা আমরা বলছিলাম, মানে পার্ট 2 আগে যেটা আপলোড হয়ে গেছিল পাবলিকলি, সেটা কি ছিল, ঢাল, তোমার হলো যে এই যে তোমার হলো যে কি ছিল বলো তো ভাইয়া, স্পর্শক, তারপর হলো যে এর অবিলম্বে সমীকরণ, লঘুমান, গুরুমান, এগুলো সবকিছু ওখানেই ক্লিয়ার করে দিচ্ছি আমি, ঠিক আছে। চলো আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। ওকে চলো দেখি আমরা এবার কি হয়েছে। এখানে বলতেছে কি, গ নাম্বারটা বলতেছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি বলতেছে, ই এক্স। আর বলতেছে কি ওয়াই ইকুয়াল টু ধরতে বলতেছে যে ফাংশন অফ সেক ইনভার্স এক্স। দেখো তো ফাংশন অফ সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স। আর এটা সমান সমান কি আসলে ওয়াই ইকুয়াল টু তাহলে কি বলা যায়, ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স। ম্যাথটা একটু বড় হবে তাই একটু ধৈর্য ধরে দেখা লাগবে, ঠিক আছে। তাহলে তুমি না আমাকে বলো ভাইয়া, এখানের মধ্যে আমি আগে একবার ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি, মানে আমি y1 এর মানটা একবার বের করতে চাচ্ছি। y1 ইকুয়াল টু কি হবে দেখো তো ভাইয়া, এইটাকে তুমি x চিন্তা করো, x চিন্তা করলে কি হবে, ই টু দি পাওয়ার x। কিন্তু ই টু দি পাওয়ার x এর এটা কি আসলে x ছিল না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, ddx অফ সেক ইনভার্স x। দেখো ddx অফ কি হবে, সেক ইনভার্স x। তো আমি এটা সূত্র একটু আগে বলছিলাম যে কিসের সূত্র বলো তো ভাইয়া, ই টু দি পাওয়ার সেক ইনভার্স x ddx অফ সেক ইনভার্স x এর সূত্র 1/x × √x² - 1। এটা হলো কি ddx অফ সেক ইনভার্স x এর সূত্র। তাহলে এখানে দেখো ভাইয়া, তোমার এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে যে এই যে √x² - 1 আছে, তাই না। দেখো তো ভাইয়া, এইটাকে আমি একটু এই সাইডে পাঠাই দিই, তার মানে y1 √x² - 1, আর এখানে থাকতেছে কি ই টু দি পাওয়ার সেক ইনভার্স x / x। এই যে এইটাকে তুমি আমার কি বলতে পারো দেখো তো, y বলতে পারো, যেটা আমরা ধরছিলাম। তাহলে ওইটা একটু করি, y1 √x² - 1 ইকুয়াল টু আমরা কি বলতে পারি, y/x। তো উভয় পাশে আমি একটু বর্গ করে দেই, যেহেতু রুট আছে, রুটের ঝামেলাগুলো পোহানো সরানোর জন্য। তাহলে কি হচ্ছে দেখো, y1 হোল স্কোয়ার x² - 1, আর এটা কি হচ্ছে সমান সমান y²/x²। খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন দেখো আমি কি করতে চাচ্ছি, আমি উভয় পাশে এখন ডিফারেন্সিয়েশন করব। কেন ডিফারেন্সিয়েশন করব, কারণ আমার লাগবে y2, আমার লাগবে কি y2 দিয়ে কি বোঝায় বলো তো ভাইয়া, দুইবার ডিফারেন্সিয়েশন। তাহলে আমার যদি এটাকে আমি যদি y2 মানে ডাবল বার ডিফারেন্সিয়েশন করতে চাই আবার, তাহলে কি করতে হবে দেখো, আমি কি করব, সুন্দর করে এটাকে ডিফারেন্সিয়েশন করতে চাইলে কি করতে হবে দেখো তো ভাইয়া, ddx অফ x² - 1 y1 হোল স্কোয়ার, আর এখানে কি হবে ইকুয়াল টু ddx অফ তোমার কি হবে y² x ইনভার্স 2। এটা এখন দেখো এটা কিসের সূত্র, ইউ আর ভি এর সূত্র। মনে আছে ইউ এর সূত্র কেন শিখে আসছিলাম, ইউ ইন্টু ভি এর সূত্র। দেখো ইউ ভি এর সূত্রটা কি, দেখো x² - 1 ddx অফ y1 হোল স্কোয়ার, তারপরে কি ইউ ভি এর সূত্র কি বলো তো ভাইয়া, ইউ ভি এর সূত্র হলো যে এইটা যদি হয় তাহলে আমাদের আরেকটা কি হবে, y1 হোল স্কোয়ার ddx অফ x² - 1। সেম নিয়ম এটাও ইউ ভি এর সূত্র, ইউ স্কোয়ার ddx অফ y² ddx অফ x ইনভার্স 2 x কি -2 প্লাস x -2 ddx অফ y²। ওকে ফাইন, খুব ভালো কথা, ওকে ফাইন, খুব ভালো কথা। এটা যদি হয় তাহলে তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, y1 এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের মানটা কি হবে দেখি, কে বলতে পারে, কে বলতে পারে। যেহেতু এটা বলতেছে কার সাপেক্ষে বলতো ভাইয়া, x এর সাপেক্ষে, তার মানে এখানে ডিফারেন্সিয়েশনের নিয়মটা কি একটু দেখো, 2y1। কিন্তু y1কে যখন তুমি y এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করবা তখন এটা হয়ে যাবে y2। প্রথমে কিসের সাপেক্ষে দেখো তো, x এর সাপেক্ষে। আমার যখন y1 হোল স্কোয়ারকে আমি যখন ডিফারেন্সিয়েশন করতেছিলাম তখন আমার কি হয়েছিল দেখো তো, প্রবলেমটা আমরা কোথায় ফেস করছিলাম, প্রথমবার ডিফারেন্সিয়েশন 2y1 হয়েছে, আর পরে যখন এটা তো আসলে y1 তো আমরা কি ধরছিলাম, ধরো x ধরে নিয়েছিলাম, x তো আসলে x ছিল না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করাতে y2 বের হয়েছে। আর আগে থেকে আছে কি x² - 1,
আর এইখানের মধ্যে কি আছে y1 হোল স্কয়ার x স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া ddx অফ x স্কয়ার, এটা ইয়া কি হবে বলো তো ভাইয়া 2x, আর 1 এর ডিফারেন্সিয়েশন হলো 0, তার মানে এটা কি হবে 2x হবে, ঠিক আছে 2x। আর এই পাশে কি থাকতেছে y স্কয়ার ইনটু মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস 3, আর এখানে কি থাকতেছে x টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে থাকতেছে কি 2y dy বাই dx, বা যেটাকে আমরা বলতে পারি 2y y1। বলো বলতে পারি কিনা বলো তো, বলতে পারি কিনা? অবশ্যই আমরা এটা বলতে পারি। তাহলে এইটুকু করার পরে এরপরে দেখো যে আমরা একটু মনে হয় আরেকটা স্লাইডে যাওয়া লাগবে, না করে আমি একটু এটাকে একটু উপরে উঠাই দিই, ঠিক আছে উপরে উঠাই দিই, তাহলে দেখো দেখা যায় এখানে একটু চেক করে উপরে উঠাই দেওয়ার পরে দেখো কি হয় একটু খেয়াল করো। দেখো ওকে, দেখো তাহলে এখান থেকে কি হচ্ছে, দেখো একটা ম্যাথ করলে কিন্তু আমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাব। এখান থেকে যেটা হচ্ছে কি, এখান থেকে তোমার হচ্ছে যে তোমার হলো যে এখানে কি কি থাকতেছে দেখো 2y1, দেখো 2y1 y2 x স্কোয়ার মাইনাস 1, আর এখানে থাকতেছে যে 2y1 হোল স্কোয়ার x, এটা থাকতেছে। আর এখানে দেখো কি থাকতেছে, এটাকে যদি আমি যদি এইভাবে একটু লিখতে পারি কিনা, মাইনাস 2 বাই এই যে এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার। তো এক্স কিউবকে আমি এইভাবে লিখি, একটু দেখো এক্স আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, দেখো এক্স কিউব বোঝাচ্ছে, এই এক্স ইনভার্স 3 কে নিচে এক্স কিউব বানাইছি, এই পাশে এটা রাখছি এই পাশে এটা রাখছি, প্লাস এক্স মাইনাস 2, বা এটাকে তোমরা যদি এইভাবে করো 2y1 এক্স স্কোয়ার। এখানে মজার বিষয়টা কি, আমি এটা করছি কেন জানো, এই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের আগে আমরা একটা মান বের করে রাখছিলাম ফার্স্ট স্টেপে। দেখো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানটা কি ছিল, y1 হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে এই লাইনকে বর্গ করে, মনে আছে? তো এটা এই কারণে দেখো এই মানটা এখন একটু বসাই দিতে পারবো, y1 y2 তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2y1 হোল স্কোয়ার এক্স, আর এখান থেকে মাইনাস 2 বাই এক্স, আর এটার পরিবর্তে কি লিখতে পারি y1 হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি কিনা, প্লাস 2y y1 এক্স স্কোয়ার। এখন দেখো ভাইয়া এখান থেকে কি কি কমন যাচ্ছে, দেখো আমি 2y1 কমন নিতে পারি, দেখো এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, 2y1 কমন নিলে কি কি থাকতেছে, দেখো এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে যে y1x, আর মাইনাস মাইনাস কি থাকতেছে দেখো y2, দেখো y2 x স্কোয়ার মাইনাস 1, এটা থাকতেছে, ঠিক আছে। আর এখান থেকে কি থাকতেছে y1 এক্সটা কমন নিলে কি থাকতেছে, দেখো y1 কি কি দেখো তো ভাইয়া, এখন দেখো এখান থেকে 2y1 কমন নাও, 2y1 কমন নিলে কি থাকতেছে, দেখো 2y1 কমন নিলে কি থাকতেছে, 2y1 কমন নিলে কি থাকতেছে, সব তো ঠিক আছে তাই না, 2y1 কমন নিলে কি থাকতেছে মাইনাস 1, দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কি থাকতেছে বলো তো ভাইয়া 2y1 কমন নিলে থাকতেছে x, আর এখান থেকে 2y1 কমন নিলে থাকতেছে প্লাস কি থাকতেছে দেখো প্লাস y বাই এক্স স্কোয়ার, এই হলো আমার থাকতেছে। তো এই পাশ থেকে আমি এই দুইটা জিনিসকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে কি কি থাকতেছে, এখানে থাকতেছে যে এটা y1x মাইনাস y2 এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো কাছাকাছি চলে আসছে টুরটা, আর এখানে কি থাকতেছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার। ওকে, এইটুকু যদি হয়ে থাকে তাহলে দেখো সব ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই ওকে ওকে, যদি এটা হয় তাহলে দেখো এই ম্যাথটা করলে আমরা মোটামুটি এগুলো তো সবই ক্লিয়ার হয়ে যাচ্ছি। দেখো ভাইয়া y1x প্লাস y2 এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখান থেকে লসাগু করে দাও, এক্স স্কোয়ার করলে কি কি আসতেছে দেখো এক্স আসতেছে, এক্স যদি হয় তাহলে এখানের মধ্যে কি থাকতেছে দেখো মাইনাস মাইনাস, এটা হয়ে যাচ্ছে কি তোমার হলো যে মাইনাস এক্স কিউব, আর এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে প্লাস এক্স, আর এটা হয়ে যাচ্ছে কি দেখো এখানে হয়ে যাচ্ছে ওয়াই, তাই কিনা বলতো ভাইয়া ওয়াই। আরেকটা জিনিসও আছে মনে হয়, এই যে দেখো হ্যাঁ এইটুকুই তো আমাদের তাই না, এইটুকু আমরা জাস্ট আমরা কি করছি এইটুকু আমরা বের করছি। এখন এইটুকু কেন বের করছে, এইভাবে কেন করছে আমি এটা নিয়ে একটু পরে বলতেছি, একটু পরে আমি এটা নিয়ে বলতেছি। আচ্ছা এখানে মনে একটা y1 আছে, যে এই y1টা আমরা দিতে ভুলে গেছিলাম, দেখো এই যে এই y1টা আমরা দিতে ভুলে গেছিলাম, এই জন্য দেখতেছিলাম যে কি অবস্থা অ্যান্সার মিলতেছে না কেন, মাইনাস এক্স কিউব y1 এক্স y1, ঠিক আছে প্লাস ওয়াই। তো এইটাকে করলে এই এক্স স্কোয়ারটাকে এই পাশে পাঠাই দাও, তখন কি হচ্ছে দেখো এক্স স্কোয়ারটাকে এই পাশে পাঠাই দিলে হচ্ছে যে এক্স কিউব y1, আর এখানে কি থাকতেছে দেখো এখানে থাকতেছে যে এক্স স্কোয়ারটাকে এই পাশে পাঠাই দিলে কি থাকতেছে y2 এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে দেখো এরকম থাকতেছে, আর এই পাশে থাকতেছে মাইনাস এক্স কিউব y1 প্লাস এক্স y1 প্লাস ওয়াই।
তাই তো? হ্যাঁ, এটাই তো থাকতেছে। এটা যদি থাকে তাহলে তুমি জাস্ট কি করতে পারো বলো তো ভাই, সবগুলোকে এক সাইডে নিয়ে আসতে পারো। এক্স কিউব দেখো এটাকে সুন্দর করে আমাদের প্রুফে যেভাবে চাইছিল আমরা ঠিক সেইভাবে সাজাই নিব, ঠিক আছে? প্রুফে যেভাবে চাইছিল সেইভাবে সাজাই নিব। আমরা এটাকে করি, দেখো এখানের মধ্যে কি আছে, দেখো এখানের মধ্যে আছে কি এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে এইভাবে সাজাচ্ছি ওয়াই টু। তারপর দেখো এই সাইড থেকে যখন এইটা চলে আসবে তখন এটা কি হয়ে যাবে, টু এক্স কিউব ওয়াই ওয়ান, টু এক্স কিউব ওয়াই ওয়ান, এটাই। এরপরে পাঠা আমাদের কি আছে, দেখো মাইনাস মাইনাস, এই সেটটা থেকে এটা আসলে এক্স ওয়াই ওয়ান, আর এখান থেকে এটা আসলে কি হবে মাইনাস ওয়াই, তাই কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো, মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে তো হয়েই গেছে, এবার তো আর তো কোনো কিছু করার দরকার নাই। মোটামুটি তো আমাকে দেখো যে জিনিসটা বলছে সেটাই আমরা এখন কি করতে পারছি, প্রুভ করে দিতে পারছি। এটাই হলো আমাদের সেই আলটিমেটলি প্রুফ, তাই কিনা? তার মানে কি আমাদের স্টেপগুলো একটু জটিল মনে হতে পারে, বাট আমরা যদি একবার দুইবার একটু এই ম্যাথগুলো প্র্যাকটিস করি তাহলে ইজিলি আমরা সলভ করতে পারবো। তো এখানে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি তোমাদের জন্য, এই যে দেখো এটা আবার সহজ ম্যাথ, তো এই জন্য প্রথমেই কঠিন ম্যাথটা একটু করাই নিছিলাম, এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা এখন তোমরা করতে পারবা। এই ম্যাথটা চাইলে তোমাদের এখন খুব দ্রুত তোমরা গ নাম্বার ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। তো আমি হিন্টস দিয়ে দিচ্ছি, ওকে সেম নিয়মে জাস্ট করবা। জাস্ট এইটা কি থাকবে, জাস্ট তোমাকে এতক্ষণ আমি এই যেই নিয়মটা শিখে আসছিলাম যেভাবে, প্রথমত কি কি দেখো জি অফ এক্স ধরবা, জি অফ এক্স ধরার পরে সেটাকে বলতেছে যে পাওয়ার অফ এম দিবা, সেটা দেওয়ার পরে এই জিনিসটাকে তারপরে এক এক করে ডিফারেন্সিয়েশন করে ধাপে ধাপে আনবা, ঠিক আছে? এই ম্যাথটা একেবারে সেম ভাবে সেম নিয়মে তুমি এসডব্লিউ করবা, ঠিক আছে? এসডব্লিউ করার পরে তোমার কাজ কি থাকবে বলতো? কাজ করা থাকবে যে আমাদের যে এই যে ওয়ান শট যে সিকিউ গ্রুপটা আছে ওইখানে পোস্ট করা। আর যদি না পারো অবশ্যই ওইখানে বলবা যে ভাইয়া এই ম্যাথটা আমরা পারতেছি না, ঠিক আছে? যারা যারা পারো না ওইখানে কমেন্টে দরকার আমি করে দিব না, ঠিক আছে? তো এই হলো আমাদের এই আলোচনার বিষয়বস্তু। তো এইটুকু যদি আমরা যদি ভালো মতো এইগুলা যদি দেখি এবং পরবর্তী পার্টের মধ্যে তোমরা হয়তো বা তোমার হলো যে কি ঢাল, স্পর্শকের অবিলম্ব এবং তোমরা হচ্ছে লঘুমান গুরুমান, এই হলো আমাদের পড়া। একটু চ্যাপ্টারটা বড়, যেহেতু এখানে মোটামুটি মনে হয় 50 মিনিটের মতো লাগছে, ওইখানে আরও 50 মিনিট, তার মানে এটা প্রায় মোটামুটি 1 ঘন্টা 40-50 মিনিটের মতো ক্লাসটা হয়ে গেছে। আমি আগেই বলে নিয়েছিলাম যে ক্লাসটা একটু বড় হবে, আর ক্লাসটা বড় হলে একটু তোমাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। এবং আমাদের নেক্সট লেকচারটা খুব দ্রুত একটু পরে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। নেক্সট কনিকটা আমরা এখন রেকর্ড করবো, ঠিক আছে? আল্লাহ হাফিজ। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, আরেকটা জিনিস বলতে আসছি, সেটা হলো যে কি আমরা এখন এই যে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর এখন কনিককে রেকর্ড করতে ঢুকতেছি। তো কনিকটা রেকর্ড করার পরে সাথে সাথে আমরা আপলোড দিয়ে দিব। তো এটা আর কনিকের রেকর্ড পাশাপাশি আপলোড হয়ে যেতে পারে, তো এটা আবার কিছু মনে করবা না, ঠিক আছে? কারণ হলো কি আসলে অনেক বড় বড় চ্যাপ্টারতে এগুলো অ্যানালাইসিস করতে অনেক সময় লাগে, তার জন্য টাইম সারাদিন সারা রাতে টাইমগুলো আমার যাচ্ছে, মানে এই কারণে আর কি এভাবে আসলে দেওয়া লাগতেছে। এটা এখন এত রাতে আপলোড দেওয়ার চাইতে আমার কাছে মনে হচ্ছে সকালে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালাম।